ডিভোর্স হয়ে গেলে একটা মেয়ের তখন কেমন অবস্থা হয় প্রাপ্তি? এসব ছাড়ো, তোমার অনুভূতি কেমন হবে বলো? রেস্টুরেন্টে কাপল, ফ্রেন্ড সার্কেলের সমাগম রয়েছে। তবে কোথাও কোনো শোরগোল নেই। কেমন যেন পিনপতন নীরবতা। সফট মিউজিক বাজছে। গানের মৃদু শব্দ ব্যতীত অন্যান্য কোনো শব্দ নেই। প্রাপ্তি ক্ষীণস্বরে জানতে চাইল, এসব কথা কেন বলছ? বলছি এই কারণেই যে, আমি তোমাকে একটু স্পর্শ করলেই তোমার বিরক্ত লাগে, রাগ ওঠে। যখন আদনান তোমাকে স্পর্শ করে তখন তো তুমি কিছু বলো না। তুমি আমার চেয়ে বেশি প্রায়োরিটি কি সবসময় আদনানকেই দাও না, বলো? তোমায় বিয়ে করলে তো দুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। গমগমে কণ্ঠস্বরে কথাগুলো উচ্চারিত হতেই ধরনীর সমস্ত রাগ চেপে বসে প্রাপ্তির মাথায়। সে রক্তচক্ষু দৃষ্টিতে তাকায় সামনের মানুষটির দিকে। তবুও সে নির্বাক রয়। রেস্টুরেন্টে আরও অনেক মানুষ রয়েছে। এখানে সে কোনোরকম সিন ক্রিয়েট করতে চাইছে না। এবার পুরুষালী কণ্ঠটি আরও একবার বলল, কি হলো? এখন কেন কিছু বলছো না? প্রাপ্তি নখ খুঁটতে খুঁটতে যতটা সম্ভব কণ্ঠস্বর নিচু করে বলল, রায়হান আস্তে কথা বলো। এখানে আরও মানুষজন রয়েছে। রায়হান এবার নড়চড়ে বসে অট্টহাসি দিয়ে বলে, ওয়াও, গ্রেট। আদনান সবার সামনে তোমায় জড়িয়ে ধরলে সেটা কিছু না, আমি এ ব্যাপারে কোনো কথা বললেই সেটা দোষ হয়ে যায়? তখন সিচুয়েশনটাই ওরকম ছিল। আদনান ইচ্ছে করে আমায় জড়িয়ে ধরেনি। তাই নাকি? ওর বেলায় সিচুয়েশনের দোহাই আর আমার বেলাতে বিরক্ত? আসলে তোমার সমস্যাটা কি বলো তো? তুমি রিলেশন করবে আমার সাথে আর জোড়াজড়ি করবে ওই আদনানের সাথে? মানে গাছেরও খাবে আবার তলারটাও কুড়াবে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছ না? দয়া করে মুখটা সামলে কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো? আমি তো ভুল কিছু বলিনি। তুমি সত্যিও কিছু বলনি। তাই নাকি? তাহলে বলো তো সত্যিটা কি? ওর স্পর্শ খুব ভালো লাগে? শান্তি পাও? রায়হানের এহেন কুরুচিপূর্ণ আকার ইঙ্গিতে কথা শুনে গা ঘিন ঘিন করে ওঠে প্রাপ্তির। রাগে, অপমানে চোখের কোণে জমা হয় একটুখানি নোনা জল। সে দাঁতে দাঁত চেপে বলে, একদম নিজের লিমিট ক্রস করবে না রায়হান। আমি আমার লিমিটের মধ্যেই আছি। তোমাকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রাপ্তি আর রাগ কন্ট্রোল করে রাখতে পারে না। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, উত্তর চাই তোমার? তাহলে শোনো, তোমার স্পর্শে খারাপ উদ্দেশ্য থাকে যেটা আদনানের জড়িয়ে ধরাতে ছিল না। সে শুধুমাত্র আমায় সেভ করেছে। বুঝতে পেরেছ তুমি? প্রশ্নটা করলেও আর উত্তরের অপেক্ষামাত্র না করে পার্স নিয়ে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে রায়হান। উপস্থিত সবাইও প্রাপ্তির কথায় এবং রিয়াকশনে বেশ হকচকিয়ে যায়। রেস্টুরেন্ট থেকে সোজা বাড়িতে ফিরে প্রাপ্তি। রাগে, অপমানে এখনও তার মুখটা থমথমে হয়ে আছে। রায়হান কখনো তাকে এভাবে কথা শোনাবে, এটা সে কল্পনাও করেনি। রিলেশনের পূর্বেই তার এসব ভাবা উচিত ছিল। আগে ভাবেনি আর এখন সে আফসোস করছে। রিলেশনটা যে কিভাবে হয়ে গেল এটাও সে বুঝতে পারে না। রায়হানের কাছে রিলেশন মানেই চুমু খাওয়া, জড়িয়ে ধরা, একটু কোয়ালিটি টাইম কাটানো, ক্লোজ হওয়া। অথচ প্রাপ্তির কাছে ভালোবাসা মানে এসব নয়। সে এগুলো একদমই পছন্দ করে না। গতকাল তার মামাতো বোন সেতুর মেহেদি অনুষ্ঠান ছিল। মূলত রায়হানের সাথে তার পরিচয়টা সেতুর মাধ্যমেই হয়েছিল। সেতুর বন্ধু হওয়াতে বাকি সব বন্ধুদের সাথে রায়হানও এসেছিল অনুষ্ঠানে। সেতুর মেহেদি অনুষ্ঠানে বসার ডেকোরেশন করা হয়েছিল অনেকগুলো প্রদীপের মাঝখানে। গোল বৃত্তের চারপাশে ছিল সারি সারি প্রদীপ আর মাঝখানে সেতু এবং তার কিছু বান্ধবী। সে সময়ে প্রাপ্তি ছিল গোল সার্কেলের বাইরে তবে প্রদীপের কাছাকাছি। বাচ্চাদের সাথে ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত তার লেহেঙ্গার ওড়না একটা প্রদীপের ওপর পড়ে একটু একটু করে আগুন আগাচ্ছিল। যে যার মতো নাচ গান, ছবি তোলায় ব্যস্ত থাকায় দৃশ্যটি কারোরই চোখে পড়েনি। সেতুর মেহেদির ফটোগ্রাফি করছিল আদনান। তখন তার দৃষ্টি পড়ে প্রাপ্তির দিকে এবং পরবর্তীতে ওড়নার দিকে। তখনও আগুন বেশি একটা আগাতে পারেনি। সে দ্রুত উঠে গিয়ে পা দিয়ে ওড়নার আগুন নেভানোর চেষ্টা করে। হতবুদ্ধির ন্যায় তাকাতেই প্রাপ্তি যখন দেখতে পায় তার ওড়নাতে আগুন তখন সে ঘাবড়ে যায়।
কান্না করে ফেলে। সেই মুহূর্তে আদনান ওর কাঁধ জড়িয়ে ধরে বলেছিল, কাঁদিস না, আগুন নিভে গেছে। এত কেয়ারলেস তুই। এই দৃশ্যটা সেখানে বাকি সবার সাথে রায়হানও দেখেছিল। এখান থেকেই মূল ঝামেলার শুরু। প্রাপ্তি বাড়িতে ফিরে দেখে আদনান ওর বন্ধুদের নিয়ে গায়ে হলুদের ডেকোরেশনের তদারকি করছে। প্রাপ্তি পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়ে আদনান পেছনে থেকে বলে, ছি ছি ছি, তোর কি কোনো কালেই আক্কেল জ্ঞান হবে না? আজ সেতুর গায়ে হলুদ, কোথায় হাতে হাতে একটু কাজকর্ম করবি, তা না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিস। প্রাপ্তি নীরবে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে। পিছু ফিরে বলে, আমার জন্য কোনো কাজ আটকে নেই। তা না থাকুক, তবুও তোর একটা দায়িত্ব আছে না? কাণ্ডজ্ঞানহীন যেন কোথাকার। তোকে এত কিছু ভাবতে হবে না। আলবুত ভাবতে হবে। উইট, এই তুই আমাকে কি বললি? তুই করে বললি কেন? তোকে কতবার বলেছি আমাকে তুই করে বলবি না। প্রাপ্তি আর কিছুই না বলে নিজের ঘরে চলে যায়। অযথা ঝগড়া করার মুড এখন তার নেই। সে রুমে গিয়ে চুপ করে শুয়ে থাকে। ভাবতে থাকে নিজের বোকামির কথা। কেন যে সে রিলেশনে জড়াতে গেল? আগেই তো ভালো ছিল। কোনো রিলেশন ছিল না, প্যারা ছিল না। আসলো সব দোষ হচ্ছে ওই বজ্জাত আদনানের। তার জন্যই তো প্রাপ্তিকে ফালতু রিলেশনে জড়াতে হল। এই প্রাপ্তি শোন, তোর কি মন খারাপ? শান্তিতে বেশিক্ষণ শুয়েও থাকতে পারল না প্রাপ্তি। আদনান এসে হাজির। এর সাথে ছোটবেলায় বন্ধুত্ব হওয়া ছিল জীবনের আরও একটা ভুল। প্রাপ্তি শোয়া থেকে উঠে বসে বলল, না, আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। তুই ঠিক থাকলে আমাকে তুই করে বলতি না। আজব, আমরা তো ফ্রেন্ড। চুপ কর। তোকে এর আগেও আমি সবটা ক্লিয়ার করেছি। বারবার এক কথা বলা আমার পছন্দ নয়। এখন শোন, আমি এসেছি তোর মন ভালো করতে। আমার মন ভালোই আছে। তুই বেশি কথা বলিস না। আমি তোর থেকে বয়সে বড়। কি আশ্চর্য, এজন্য কি তুমি আমার চেয়ে বেশি জানো আমার মনের খবর? হ্যাঁ, জানি তো। কেন? তুমি কি মন বিশেষজ্ঞ? তুই এত ঝগড়ুটে কেন বলতো? কিছু বললেই শুধু ক্যাটক্যাট করে উঠিস। আদনান, তুমি ঠিকই ধরেছ। আমার এখন মন ভালো নেই। এই মুহূর্তে আমার কথা বলতেও ভালো লাগছে না। তুমি প্লিজ চলে যাও। আমি জানি তো, তোর মন খারাপ। এর জন্যই তো এলাম। তোকে এখন আমার হুড়পড়ির গল্প শোনাব। তাহলেই দেখবি তোর মন ভালো হয়ে যাবে। আমি তোমার হুড়ের গল্প শুনতে চাই না। খুব হিংসে হয় আমার তাকে। কেন? কারণ তুমি ওকে অনেক ভালোবাসো। একটা ছেলে কেন একটা মেয়েকে এত বেশি ভালোবাসবে? তোর গোবর ভরা মাথায় সেসব ঢুকবে না। আমার হুর কত বুদ্ধিমতী তুই জানিস? না, জানতেও চাই না। তুমি এখন যাও প্লিজ। প্রাপ্তি গায়ে কাঁথা টেনে অন্যপাশ ফিরে শুয়ে পড়ে। আদনান মেকি রাগ দেখিয়ে বলে, শুনলি না তো? না শুনলে নাই। থাক, তুই মন খারাপ করে। আমার কি তাতে? আমার এত সময়ও নেই বুঝলি। আদনানও উঠে যায়। ঘর থেকে বের হওয়ার মুহূর্তে মুখোমুখি দেখা হয়ে যায় রায়হানের সঙ্গে। অজান্তেই রায়হানের মনের ভেতর ক্রোধ সৃষ্টি হয় আদনানকে প্রাপ্তির রুম থেকে বের হতে দেখে। আদনান অবশ্য কোনো ভ্রুক্ষেপ করেনি। বাতাসের তোড়ে সেও একটু আকটু শুনেছে প্রাপ্তি এবং রায়হানের সম্পর্কের ব্যাপারে। তবে বিষয়টা এখনও ক্লিয়ার নয়। প্রাপ্তিকেও সে এসব ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করেনি। যদি তার শোনা কথা ভুল হয়ে থাকে, তাহলে প্রাপ্তি বাড়িতে তুলকালাম একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। শেষমেশ দুই বাড়িতেই শুরু হবে অশান্তি। রায়হানকে এই সময় এই বাড়িতে দেখে মনে মনে একটু সন্দেহ হলেও বুঝতে দিল না আদনান। সহাস্যে জিজ্ঞেস করল, কি খবর? কখন এলে? রায়হানের চোয়াল শক্ত হয়ে এলো। অজান্তেই সে আদনানকে সহ্য করতে পারে না। প্রাপ্তির সাথে সম্পর্ক হওয়ার থেকে তো আরও বেশি সহ্য করতে পারে না। সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের অনুভূতি, চোখের ভাষা এসব বুঝতে পারে।
তার অবচেতন মন কেন জানি বলে প্রাপ্তির প্রতি আদনানের অন্য কোনো অনুভূতি রয়েছে। সে আদনানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রাপ্তির রুমে যাওয়ার জন্য উদ্যত হল। সেই মুহূর্তে সামনে হাত রেখে বাধা দেয় আদনান। রায়হান তার রাশভারী কণ্ঠে বলে উঠল, পথ আটকালে কেন? আদনান হাসল, ভদ্রতাসূচক হাসি। সে বলল, এখন তো প্রাপ্তির রুমে যাওয়া যাবে না। কারণটা কি জানতে পারি? ও এখন ঘুমাচ্ছে। সমস্যা নেই, আর্জেন্ট দরকার আমার। বললাম তো যাওয়া যাবে না এখন। তাছাড়া বাইরের মানুষ অসময়ে ওর রুমে এলাও না। রায়হানের রাগ হল ভীষণ। অপমানে শরীর রি করে উঠল। চোয়াল শক্ত করে ক্ষিপ্র কণ্ঠে বলল, তাই নাকি? তাহলে তুমি কে? তুমিও তো বাইরের মানুষ। আমি বাইরের মানুষ? তা নয়তো কি? ওর ফ্যামিলি মেম্বার তো নও। তা নই, কিন্তু ছোট থেকেই আমরা একে অপরকে চিনি, জানি। আমাদের আগে থেকেই আমাদের পরিবার পরিচিত। এসব জানো নিশ্চয়ই? আমি সবই জানি। প্রাপ্তির সাথে যে তুমি আমাকে সহ্য করতে পারো না এটাও জানি। এটা তোমার ভুল ধারণা। তোমাকে অসহ্য করার মতো কোনো কারণ নেই। এত কথা বলার সময় নেই। প্রাপ্তির সঙ্গে আমার কথা আছে জরুরি। সরে দাঁড়াও। বললাম তো পড়ে আসো। দুজনের চাপা তর্ক বিতর্ক ঘর থেকেও টের পায় প্রাপ্তি। বাইরে এসে দুজনকে একসাথে দেখে, বিশেষ করে রায়হানকে এখানে দেখে সে চমকে যায়। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসে, তুমি এখানে? কথা আছে তোমার সাথে। গম্ভীর কণ্ঠে বলল রায়হান। প্রাপ্তি আর দৃষ্টিতে একবার আদনানের দিকে তাকাল। ওর দৃষ্টি নত। প্রাপ্তি ধীরকণ্ঠে বলল, ঠিক আছে, ছাদে চলো। প্রাপ্তির পিছু পিছু রায়হানও ছাদে যায়। যাওয়ার পূর্বে আদনানের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাতেও ভুলে না। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে প্রাপ্তি। তার থেকে কিছুটা দূরে রায়হান দাঁড়িয়ে আছে। কিছু বলছে না দেখে প্রাপ্তি নিজেই জিজ্ঞেস করে, এই সময়ে কেন এসেছেন? গায়ে হলুদ তো রাতে হবে। এসেছিলাম সরি বলতে, কিন্তু এসে যা দেখলাম এরপর তো আর সরি বলার কোনো মানেই হয় না। এখন তো মনে হচ্ছে যা বলেছিলাম রেস্টুরেন্টে একদম ঠিকই বলেছিলাম। ধৈর্যের বাঁধ ভেঙে যায় প্রাপ্তির। তবুও সে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে বলে, রেস্টুরেন্টে এসব আজেবাজে কথা বলা কম হয়ে গেছিল? এজন্য বাড়ি বয়ে এসেছ এসব বলতে? আমার একটা কথাও মিথ্যে নয়। সমস্যা কি তোমার? কি চাও তুমি? আমার সমস্যা ওই আদনানকে নিয়েই। কি সম্পর্ক তোমার ওর সাথে? এত কিসের অধিকার রয়েছে ওর তোমার প্রতি? ও যখন মন চায় তখনই তোমার রুমে যেতে পারবে আর আমার বেলায় পারমিশন লাগবে? তার চেয়েও বড় কথা, ওকে আমায় তোমার রুমে ঢুকতে বারণ করার? একটা সাধারণ বিষয়কে এভাবে জটিল কেন করছো? কি হয়েছে সেটা তো বলবে। তুমি আদনানকে আমাদের সম্পর্কের কথা কেন বলনি? রায়হান, আমি কাউকেই এখনো আমাদের সম্পর্কের কথা বলিনি। আমার দিক থেকে শুধু সেতু আপুই জানে। বাড়ির অন্যরা জানলে সমস্যা হয়ে যাবে। অন্যদের জানানোর প্রয়োজন নেই। তুমি শুধু আদনানকে জানাও। ও না তোমার বন্ধু? নিশ্চয়ই তোমার ক্ষতি চাইবে না। বিষয়টাও হাইড রাখবে। আদনান আমার বন্ধু ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে অনেকটা ডিস্টেন্ট আছে এখন। তাছাড়া কথা নেই বার্তা নেই, হুট করে আমি কিভাবে বলি এসব? সেতু আপুর বিয়ে উপলক্ষে দুদিন ধরে বাড়ি এসেছে। তেমন করে আমাদের কথাও হয়নি। বাহানা তাই না? বাহানা দেখাও তুমি আমাকে। প্রাপ্তি বিরক্তিসূচক শব্দ করে বলে, ওকে ওকে ফাইন। আমি আদনানকে আমাদের সম্পর্কের কথা জানাবো। হয়েছে? খুশি? কবে জানাবে? আপুর বিয়েটা হয়ে যাক। রায়হান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এরপর একটুখানি হেসে প্রাপ্তির কাছে এগিয়ে গেল। হাত ধরে বলল, সরি বাবু। তোমাকে হার্ট করার জন্য সত্যিই সরি। ইটস ওকে। রায়হান চুমু খাওয়ার জন্য এগিয়ে যেতেই প্রাপ্তি দুকদম পিছিয়ে যায়। ভ্রু কুঁচকে বলে, বাড়ি ভর্তি মেহমান। কে কখন ছাদে এসে পড়ে বলা যায় না। একটা চুমু খেতে 10 ঘন্টা লাগে না।
প্লিজ রায়হান, প্লিজ প্রাপ্তি, জাস্ট ওয়ান কিস প্লিজ। নো, সবসময় তুমি এমন করো। কি সমস্যা একটা চুমু খেলে? আমি কি তোমার দূরের কেউ? তোমারই তো বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড হলেই যখন তখন চুমু খেতে হবে? আমার এসব ভালো লাগে না রায়হান। সো প্লিজ। রায়হান রেগে যায় এবার। ধমক দিয়ে বলে, কবেই বা তোমার এসব ভালো লাগে? আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। আবার শুরু করলে। কি শুরু করেছি আমি? কিছুই করিনি। তুমি করো। সবসময় নাটক করো আমার সাথে। তোমার যদি মনে হয় নাটক করি, তাহলে তাই করি। তাছাড়া এমন কেন করো তুমি? বিয়ের পর এসব করা যায় না? একটা চুমু খাওয়ার জন্য এখন বিয়ে করতে হবে? তাহলে প্রেম কেন করো? তো তুমি কেন প্রেম করছো? এসব চাহিদার জন্য? প্রাপ্তি। ধমকে উঠল রায়হান। প্রাপ্তি চাপাস্বরে চিবিয়ে চিবিয়ে বলল, একদম ধমকাবে না আমাকে। আমি পাগল হয়ে তোমার পিছু পিছু রিলেশন করার জন্য ঘুরিনি। সুযোগের সদ্ব্যবহার করছো? আমি তোমাকে ভালোবাসি, এটা তো আমার দুর্বলতা। আর এজন্যই তুমি যা ইচ্ছে করতে পারছো, যা খুশি বলতে পারছো। আমারই উচিত হয়নি তোমায় এত ভালোবাসা। কত বেটার বেটার, স্মার্ট, সুন্দরীরা মেয়েরা আমার জন্য পাগল। আর সেখানে আমি। মেজাজই খারাপ হয়ে যাচ্ছে এখন। আনস্মার্ট কোথাকার। রায়হান রাগ দেখিয়ে ছাদ থেকে নেমে যায়। প্রাপ্তি সেখানেই দাঁড়িয়ে আছে। এই টক্সিস রিলেশনশিপটা এগিয়ে নিতে নিতে সে হাঁপিয়ে যাচ্ছে। মাত্র 3 মাসের রিলেশনশিপ দুজনের। এখনই এই অবস্থা। বিয়ের পর না জানি কি হবে। আসাদ রহমান অফিস থেকে বাড়ি ফিরেছেন মাত্র। অফিস বাড়ির কাছে হওয়াতে লাঞ্চ সে বাসায় এসেই রেহেনা রহমান ভাত বেড়ে দিয়ে পাশে বসে আছেন। ভাতের লোকমা মুখে তুলে আসাদ রহমান বললেন, আদনান কোথায়? দেখছি না যে। ওই বাড়িতে গেছে। জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন রেহেনা বেগম। আসাদ রহমান একটু রাগী স্বরেই বললেন, সে তো ওর কি হয়? ওর বিয়ের জন্য চট্টগ্রাম থেকে আসতে হলো? পড়াশোনা সব লাটে উঠিয়ে তবেই ছাড়বে দেখছি। 1 সপ্তাহের ছুটি নিয়েই তো এসেছে। এই কদিনে পড়াশোনার খুব বেশি সমস্যা তো আর হবে না। মেনে নিলাম। কিন্তু চাকরি? কাজের সমস্যা হচ্ছে না? এমন করলে চাকরি থাকবে? তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? ওই বাড়ির কাউকেই তুমি কেন সহ্য করতে পারো না, আমি বুঝি না। স্ট্যাটাস বলতেও তো একটা কথা আছে রেহেনা। তোমার বান্ধবী বলে এত মেলামেশা করা লাগবে ও বাড়ির লোকের সাথে? তুমি চুপচাপ খেয়ে ওঠো। খাওয়ার সময় এত কথা বলতে নেই। কথা শুনতে ইচ্ছে করছে না বললেই পারো। তবে যাই করো না কেন, ভেবে চিনতে, লিমিট রেখে। বাদ দেব এসব কথা? আজকে ফিরবে কখন? প্রতিদিন যেই সময়ে ফিরি। ওরা দাওয়াত করেছে, যাবে না? সময় নেই আমার। তোমার ছেলে তো দাওয়াত খাবে বলে কাজকর্ম সব ফেলে রেখে চলে এসেছে। এখন শুধু তুমিই বাকি। তোমরা মা ছেলে গেলেই হবে। রেহেনা বেগম আর কথা বাড়ান না। তার স্বামীকে সে ভালো করেই চেনে। সারাটা জীবন শুধু টাকা টাকা করেই গেছে। টাকা, সম্পত্তি, স্ট্যাটাস এসবই সব তার কাছে। আন্তরিকতার মানসিকতা একদম নেই লোকটার মাঝে। এজন্য মাঝে মাঝে রেহেনা বেগমের ভীষণ আফসোস হয় নিজের জন্য। শুধুমাত্র তার স্বামীর কারণে কত জায়গায় তাকে অপদস্থ হতে হয়েছে। কলেজের লাইফ থেকে প্রাপ্তির মায়ের সাথে তার বন্ধুত্ব হয়। সেই থেকে দুজনে বেস্ট ফ্রেন্ড। কত শত স্বপ্ন, ইচ্ছে ছিল দুজনের। ভার্সিটি লাইফ শেষ করে বিয়েটা একসাথে করলেও বাদবাকি কোনো স্বপ্নই পূরণ হয়নি। স্বামীর মর্জিমতো চলতে গিয়ে অনেক ইচ্ছে তাকে বিসর্জন দিতে হয়েছে। প্রাপ্তির মা সুমনা বেগমের ইচ্ছের জন্যই পাশাপাশি বাড়ি করা সম্ভব হয়েছে। আসাদ রহমান এই বাড়িটা করার পরই প্রাপ্তির বাবা ফিরোজ ইসলাম স্ত্রীর আবদারে এখানে 2 তলার একটা ফ্ল্যাট তৈরি করেন। নিচ তলায় অবশ্য সুমনা বেগমের ভাই তার পরিবারসহ থাকে। সেই সুবাদেই সেতুর বিয়েতেও আদনান এবং রেহেনা বেগম এত আনন্দিত। আসাদ রহমান খেয়ে চলে যাওয়ার পর হাতের কাজকর্ম সেরে রেহেনা বেগম ওই বাড়িতে চলে যান। হাতে হাতে কাজ করেন তিনিও। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়।
আদনান ও তার বন্ধুরা মিলেই অনুষ্ঠানে কদম শুরুতেই মাতিয়ে তোলে। সেতু সেজেগুজে স্টেজে বসে আছে। পাশে তার বন্ধু বান্ধবও রয়েছে। সেতু অবশ্য রায়হানের আসার অপেক্ষা করছিল। প্রাপ্তির মুখেই সে রায়হানের আচরণ সম্পর্কে শুনেছে। তার আদরের বোনের সাথে এহেন আচরণ তার একদম সহ্য হয়নি। তাই তার বিশেষ দিনেও সে অধীর আগ্রহে রায়হানের জন্য বসে আছে, এর একটা বিহিত করবে বলে। অপেক্ষার প্রহর শেষ করে রায়হান এলো হাসি মুখে। সেতু উঠে গিয়ে রায়হানকে টেনে এক সাইডে নিয়ে গেল। আরে আরে করছিস কি? পালাবি নাকি আমায় নিয়ে? মজা করে বলল রায়হান। সেতু দাঁতে দাঁত পিষে বলল, প্রাপ্তিকে কি বলেছিস তুই? প্রাপ্তির কথা শুনে হাসি মিলিয়ে যায় রায়হানের। সেও গম্ভীর হয়ে বলে, আদনানের সাথে ওকে আমার একদম সহ্য হয় না দোস্ত। তাছাড়া প্রাপ্তি একটু বেশিই খ্যাত। এই যুগেও এসে কেউ এমন করে? একটু জড়িয়ে ধরতে চাইলে, চুমো খেতে চাইলেও তার আপত্তি। ভালো লাগে না। মানে এসব কি? রিলেশন করলে কি এসব হয় না? এখন সবার রুচি বা ইচ্ছে তো একরকম নয় রায়হান। প্রাপ্তি একটু অন্য মাইন্ডের মেয়ে। এটা কিন্তু তুই আগে থেকেই জানতি। জানতি না? জানতাম। তাহলে সব জেনেও এখন তুই ওর সাথে এমন আচরণ কেন করছিস? ওকে আজেবাজে কথা বলার কোনো রাইট নেই তোর। বয়ফ্রেন্ড হয়েছিস বলে কি যা খুশি তাই বলবি? তুই এত হাইপার হচ্ছিস কেন দোস্ত? আলবত হব। আফটার অল, তোদের সম্পর্কটা তো আমার মাধ্যমেই হয়েছে। তুই যদি ওর সাথে যাতা আচরণ করিস আমি ছোট হয়ে যাব না ওর কাছে? আমি ওকে বুঝিয়েছিলাম বলেই তো ও তোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আচ্ছা আমি সরি। ভুল হয়ে গেছে আমার। আমাকে কেন সরি বলছিস? প্রাপ্তি আসলো ওকে সুন্দর করে সরি বলবি। ওকে, ওকে। কোথায় এখন প্রাপ্তি? সেতু আশেপাশে তাকিয়ে বলল, জানি না তো। পার্লার থেকে এসে আর দেখিনি। আদনান ব্যস্ত পায় সুমনা বেগমের কাছে যায়। সুমনা বেগমও তখন ভীষণ ব্যস্ত। আদনান এসেছে প্রাপ্তির খোঁজ করতে। সুমনা বেগম জানেন না জানালেন। এত বেশি ব্যস্ত সব নিয়ে যে, ছেলে মেয়েকে কোথায় আছে সেই খবরও তার কাছে নেই। আদনান প্রাপ্তির রুমে গিয়েছিল। সেখানে অন্যান্য মেহমানরা রয়েছে। ছাদেও প্রাপ্তিকে পাওয়া যায়নি। অবশেষে পাওয়া গেছে সেতুর রুমে। শুয়ে আছে চোখ বন্ধ করে। আদনান কোমরে দুহাত রেখে বলে, ওরে নবাব নন্দিনী, সেজেগুজে পটের বিবি হয়ে শুয়ে আছিস যে এখানে? চল, চল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রাপ্তি উঠল না। শুয়েই রইল। বলল, ভীষণ মাথা ব্যথা করছে। যেতে পারব না। ফাউল কথা বলবি না প্রাপ্তি। সেতুর গায়ে হলুদ আর তুই যাবি না? বললাম তো মাথা ব্যথা করছে। ওষুধ খেয়েছিস? না। ওষুধ না খেলে মাথা ব্যথা সারবে কি করে? তুই শুয়ে থাক। আমি ওষুধ নিয়ে আসছি। প্রাপ্তির কিছু বলার পূর্বেই আদনান চলে যায়। মিনিট দুয়েক পরেই প্রাপ্তিকে খুঁজতে খুঁজতে এই রুমে রায়হানও চলে আসে। পাশে বসে বলে, শুয়ে আছো কেন? যাবে না? মাথা ব্যথা। কিছু হবে না, তুমি চলো। অনেক বেশিই মাথা ব্যথা রায়হান। আমার ওপর রাগ করে আছো তাই না? এজন্যই যাবে না? আচ্ছা আমি সরি। এই দেখো, কান ধরেছি। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্রাপ্তি দায়সারাভাবে বলল, ইটস অল রাইট। তোমাকে খুব সুন্দর লাগছে। বলে প্রাপ্তিকে জড়িয়ে ধরে রায়হান। শাড়ি পরায় পেটের কিছুটা অংশ উন্মুক্ত ছিল। রায়হান সেই উন্মুক্ত জায়গাটুকু ছুতেই লাফিয়ে ওঠে প্রাপ্তি। শটান থাপ্পড় বসায় রায়হানের গালে। মৃদু চিৎকার করে বলে, চলে যাও এখান থেকে। রায়হান কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে প্রাপ্তির দিকে এগিয়ে যায়। রাগে তার মাথায় আগুন জ্বলছে। সে প্রাপ্তির দুগাল চেপে ধরে বলে, টাচ করলেই তোমার যত সমস্যা হয়ে যায় তাই না? তখন আর আমাকে ভালো লাগে না। আমার ব্যথা লাগছে রায়হান। মাথা ব্যথায় এমনিতেই কাহিল ছিল প্রাপ্তি। এখন আবার রায়হানের শারীরিক, মানসিক দুয়াচরণই তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। রায়হান আরও শক্ত করে গাল চেপে ধরে বলল, লাগুক। আদর করতে যখন দিবাই না।
তখন ব্যথাই নাও। রায়হান, প্লিজ যাও, দেখে এসে যাবে। রায়হান ঝাড়া দিয়ে প্রাপ্তির গাল ছেড়ে দেয়। যাওয়ার পূর্বে বলে যায়, তোমার মতো গার্লফ্রেন্ড আমার প্রয়োজন নেই। চাইলে 1000টা গার্লফ্রেন্ড আমি এমনিতেই বানাতে পারি। প্রাপ্তি কাঁদে। মাথার যন্ত্রণাটা এবার যেন আরো বেশি বাড়ছে। অসহ্য লাগছে এখন সবকিছু তার। আদনান ওষুধ আর পানির বোতল নিয়ে এসেছে। সেগুলো টেবিলের ওপর রেখে বলল, খেয়ে একটু রেস্ট কর, মাথা ব্যথা কমে যাবে। এরপর অনুষ্ঠানে আসিস। চলে যাওয়ার সময় প্রাপ্তির ফোঁপানোর শব্দ কানে আসে। দাঁড়িয়ে পড়ে সে ব্যস্ত হয়ে এগিয়ে যায়। হাঁটুতে মুখ গুজে কাঁদছিল প্রাপ্তি। আদনান ওর মাথায় আলতো করে হাত রেখে বলল, প্রাপ্তি, এই প্রাপ্তি, কাঁদছিস কেন তুই? মাথা ব্যথা বেশি হচ্ছে? প্রাপ্তি নীরবে শুধু কাঁদছিলি। আদনান এবার জোরপূর্বক প্রাপ্তির মুখটা ওপরে তুলে ধরে। লাল হয়ে যাওয়া গাল দেখে চমকে যায়। আঙুলের দাগ স্পষ্ট হয়ে আছে গালে। নখের দাগও রয়েছে। আদনানের রাগে হুঁশ হারানোর উপক্রম প্রাপ্তির এই অবস্থা দেখে। সে দাঁতমুখ খিচে বলে, আমি যাওয়ার পর রুমে কে এসেছিল প্রাপ্তি? আর কি হয়েছিল? প্রাপ্তি কথা বলতে পারছে না। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। আচমকাই সে মুখভর্তি বমি করা শুরু করে। রাগ হারিয়ে আদনান এবার প্রাপ্তিকে নিয়ে অস্থির হয়ে পড়ে। মাথায় হাত রেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আদনান। তার চোখে মুখে ক্রোধ ও চিন্তা উভয়ই আছে। সুমনা বেগম নারিকেল তেল আর পানি মিশিয়ে প্রাপ্তির মাথার স্ক্যাল্পে আলতো করে ঘষে দিচ্ছেন। মেয়ের হঠাৎ এমন অসুস্থতায় তিনি নিজেও কিছুটা চিন্তিত। আদনানের কাছেই খবর পেয়ে ছুটে এসেছিলেন তিনি। ঘরদোর পরিষ্কার করে এখন প্রাপ্তির মাথার কাছেই বসে আছে। তুই এখনো এখানে বসে আছিস কেন? বাইরে যা, সবার সাথে সময় কাটা। প্রাপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন সুমনা বেগম। আদনান চোখ মুখ শক্ত করে বলল, ভালো লাগছে না। তোর কি হয়েছে? কিছু হয়নি, বলে উঠে দাঁড়ায় আদনান। একটাবার শুধু প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে বাইরে চলে যায়। প্রাপ্তিবিহীন সেতুর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেতু বেশ কয়েকবার সবার কাছে প্রাপ্তির খোঁজ করেছিল। আদনান জানিয়েছে, সিম্পল মাথা ব্যথা তাই আসেনি। কিন্তু অনুষ্ঠান শেষে প্রাপ্তির কাছে আসার পর বিষয়টা মোটেও সেতুর কাছে সিম্পল মনে হয়নি। একদিনেই যেন প্রাপ্তির সে কি বিধ্বস্ত অবস্থা। নিজে ক্লান্ত থাকা সত্ত্বেও সে অনেকক্ষণ যাবৎ রাত জেগে প্রাপ্তির কাছে বসে থাকে। একটা সময় প্রাপ্তির পাশেই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2:30 কি 3টা বাজে। ছাদে একা একা পায়চারি করছে আদনান। সেই রাত 1টায় কারেন্ট চলে গেছে, এখনও আসেনি। গরমে রুমে টেকা যাচ্ছিল না, তাই ছাদে চলে এসেছে। আকাশও যেন গুমোট মেরে আছে। চাঁদ নেই, তারা নেই। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। কেমন যেন নিস্তব্ধ পরিবেশ। হাঁটতে হাঁটতেই সে প্রাপ্তির কথা ভাবে। ছোট থেকেই দুজনের দা কুমড়ার সম্পর্ক ছিল। একজন আরেকজনের সাথে কখনোই মিলত না। রেহেনা বেগম কিংবা সুমনা বেগম যদি কখনো একজনকে রেখে অন্যজনকে আদর করত তাহলে সেদিন বাসায় ভাঙচুর থেকে শুরু করে ভূমিকম্প পর্যন্ত হয়ে যেত। বয়সের পার্থক্যও কখনো ওদের মস্তিষ্কে হানা দিতে পারেনি। কতবার পরীক্ষার সময় প্রাপ্তি দোয়া করেছিল, আদনান যেন অ্যাক্সিডেন্ট করে, পরীক্ষা যেন না দিতে পারে। এর একটা কারণও অবশ্য আছে। প্রাপ্তির সঙ্গে আদনানের যখনই ঝগড়া হতো আদনান একটা কথাই বলতো, বেশি বকবক করবি না, একদম মাথায় তুলে আছাড় মারব। আমি তোর চেয়ে বড় জানিস না? মা বাবাও সবসময় বলতো, আদনান তোমার বয়সে বড়, মারামারি ঝগড়া এসব কেন করো? তুই করেও বলবে না। প্রাপ্তির ভীষণ রাগ হতো। বয়সে বড় বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? তাই সে খুব করে চাইতো আদনানের অ্যাক্সিডেন্ট হোক, পরীক্ষা দিতে না পারুক, ক্লাস গ্যাপ যাক, ইত্যাদি ইত্যাদি।
বদদোয়া হোক বা যেটাই হোক, একদিন সত্যি সত্যিই আদনান রাস্তায় বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করল। বাম পা এবং ডান হাতে বেশ আঘাত পেয়েছে। তখন তার এস. সি পরীক্ষার মাত্র 1.5 মাস বাকি ছিল। ওই অবস্থায় পরীক্ষা দেওয়াটা সম্ভব ছিল না বলে পরীক্ষা দিতে পারেনি, যার ফলস্বরূপ আদনানের 1 বছর নষ্ট হয়। প্রাপ্তি কেন জানি আদনান অ্যাক্সিডেন্ট করার পর খুশি হতে পারেনি, বরং সে লুকিয়ে লুকিয়ে খুব কান্না করেছিল। আদনান যখন এস. সি পরীক্ষা দেব তখন একদিন মুখ ফসকে প্রাপ্তি বলে ফেলেছিল, আমায় কখনো রাগাবি না, এমন বদদোয়া দেব, দেখবি সত্যি সত্যি আবার অ্যাক্সিডেন্ট করবি। আদনান অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, মানে কি? প্রাপ্তি তখন সব খুলে বলে। আদনান হতবাক, শত্রুও তো মনে হয় না এমন কামনা করে কখনো। সে ক্রুদ্ধ হয়ে বলল, তুই তো আচ্ছা অসভ্য মেয়ে, এসব বদদোয়া করতি? আর শোন, তোর বদদোয়া টদ্দোয়া কিছু লাগেনি, এটা আমার ভাগ্যেই ছিল। প্রাপ্তি ভেঙচি কাটে। আদনান বলে, ভেঙচি কাটিস আর যাই করিস, এত খুশি হওয়ারও কিছু নেই। আমি এখনো তোর থেকে বয়সে বড় এবং ক্লাসেও এগিয়ে আছি, ভুলে যাস না। দুজনের এত ঝগড়া আর মারামারি কমে এলো আদনান যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চট্টগ্রাম চলে গিয়েছিল। তখন থেকে আদনানের প্রতি প্রাপ্তি অন্যরকম টান অনুভব করত। আদনান অবশ্য এসব কিছু ভাবে না, উল্টো তার মাঝে দাম্ভিকতা এসে ভর করেছিল। ছুটিতে যেইবার ঢাকা এলো তখন প্রাপ্তিকে কাঠোকাঠ গলায় বলেছিল, আমাকে খবরদার তুই করে বলবি না, তুমি করে বলবি। তখন থেকেই পরিবর্তন আসে একটু একটু করে। ভুলক্রমে প্রাপ্তি কখনো কখনো তুইও বলে ফেলে, তবে এখন আর আগের মতো ঝগড়াঝাটি নেই। বাড়িতে ফিরলে আদনান প্রায় প্রাপ্তির পেছনে লেগে থাকে, ঝগড়া করার চেষ্টা করে। তবে প্রাপ্তি এখন আর আগের মতো ঝগড়ুটে নেই, সে এখন চুপচাপ শান্ত স্বভাবের হয়ে গেছে। তবে কখনো বাড়াবাড়ি মাত্রায় রেগে গেলে তখন ওকে সামলানো মুশকিল হয়ে পড়ে। বর্তমানে আদনান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে ইয়ারে পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে জবও করে। প্রাপ্তি ঢাকাতেই ন্যাশনালে অনার্স প্রথম বর্ষে পড়ছে। অতীতের স্মৃতিচারণ করতে করতে আদনান আনমনে কিছুটা হাসে। ছোটবেলার দুষ্টুমির কথাগুলো মনে পড়ে যায়। সে এগিয়ে যায় প্রাপ্তিদের বাড়ির ছাদের দিকে। দুটো বাড়ি পাশাপাশি হওয়ায় মাঝখানে গ্যাপ একদম কম, চাইলেই এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যায়। সে রেলিংয়ের কাছাকাছি যাওয়ার পর নারী অবয়ব দেখতে পায় অন্ধকারে। ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কে ওখানে? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আদনান ফের আবারও ডাকে, এবারও কোনো সাড়া শব্দ নেই। এবার সে নিজেই ছাদ টপকে প্রাপ্তিদের ছাদে যায়। একটু একটু করে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা কে রে? তবুও কোনো উত্তর পাওয়া গেল না। আদনান এবার জোরেশোরেই বলল, ওই কে? কথা বলে না কেন? আদনান, আমি। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল প্রাপ্তি। ওহ তুই? আমি ভাবলাম কোন ভূত পেতনি। প্রাপ্তি কিছুই বলে না। আদনান ওর পাশে দাঁড়িয়ে বলে, তুই এত রাতে ছাদে কি করিস? হাওয়া খাই। এত খাস তাও তো মোটা হস না। তোমার মতো বেলুন হব নাকি? আমি বেলুন? তোর চোখ গেছে। আমি একদম ফিট আছি বুঝছিস। প্রাপ্তি নিরুত্তর। আদনান বলল, মাথা ব্যথা কমেছে? হু। এত রাতে একা একা ছাদে এসেছিস, ভয় লাগে না? না। অন্ধকারেই আদনান কিছুক্ষণ প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তখন আমি ওষুধ আনতে যাওয়ার পর রুমে কে এসেছিল? প্রাপ্তি শক্ত গলায় বলল, কেউ না। মিথ্যে কথা বলবি না। কে এসেছিল বল? বললাম তো কেউ না। তোর গালে আমি স্পষ্ট আঘাতের দাগ দেখেছি। রায়হান এসেছিল? না। আবারও তুই মিথ্যে কথা বলছিস। কথা লুকাতে শিখে গেছিস খুব, তাই না? আমি কিছুই লুকাচ্ছি না। রায়হানের সাথে সম্পর্ক কতদিনের তোর? প্রাপ্তি চমকে তাকায়। অন্ধকারে দুজনেরই দৃষ্টি সয় এসেছে, তাই প্রাপ্তির চমকে যাওয়াটাও আদনানের দৃষ্টিগোচর হয়।
এদিকে সে নিজেও প্রাপ্তির চোখের দিকে তাকিয়ে রয়েছে। প্রাপ্তি আর তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি সরিয়ে নিল। কিছু জিজ্ঞেস করেছি আমি, বলল আদনান। প্রাপ্তি ক্ষীণস্বরে বলল, 3 মাসের। আমি যদি ভুল না হই তাহলে তোর গালে ভালোবাসার চিহ্ন নয় বরং আঘাতের চিহ্ন ছিল। রিলেশন করবি ভালো কথা, মানুষ চিনে করবি না, যার তার সাথে রিলেশন করলেই হবে। আগে থেকেই মানুষ চিনব কি করে? সে তো আপুর ক্লাসমেট বন্ধু হয় রায়হান। আপুও তো কত কত ভালো ভালো কথা বলেছে। রায়হান অনেক পাগলামি করেছিল, অনেক কান্নাকাটিও করেছিল। আর 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 কি? আর তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েই আমি ওর সাথে সম্পর্কে জড়িয়েছি। আমার যন্ত্রণায়? হ্যাঁ, সারাক্ষণ তোমার হুড়ের গল্প শুনতে শুনতে আমি অতিষ্ঠ। আমরা যে এত বছরের বন্ধু, কখনো আমায় একটু সেভাবে মূল্যায়ন করেছ? দেখা হলে, কথা হলেই কিভাবে ঝগড়া করা যায়, কিভাবে পেছনে লাগা যায় সর্বদা সেইমতলবে থাকো। সঙ্গে বকাঝকা, ঝাড়ি তো ফ্রি আছেই। মাঝে মাঝে শুধু আমি এটাই ভাবি, শুধুমাত্র মারটাই বা কেন বাকি রেখেছ? আমি কাপুরুষ নই প্রাপ্তি। মেয়েদের গায়ে হাত তোলা আমার পছন্দ না। আর এই রায়হানের সাথে তোর সম্পর্ক, এটা কিন্তু ভালোবাসা না। রায়হানের পাগলামি, কান্নাকাটি এসব দেখে তোর মনে ওর জন্য একটা সিম্প্যাথি কাজ করেছে। আবার আমার ওপর নাকি রাগ, জেদ করেও তুই সম্পর্কে জড়িয়েছিস। তাহলে এসবের মধ্যে ভালোবাসাটা কোথায়? প্রাপ্তি নিশ্চুপ। আদনান বলল, রাগ, জেদ, অভিমান, মায়া এসব ভালোবাসার অংশ। কিন্তু ভালোবাসা নয়। শুধু শুধু এরকম টক্সিস একটা রিলেশনশিপে থেকে নিজের জীবনটা নষ্ট করিস না। আমি বলছি না যে ব্রেকআপ করে ফেল। একটু সময় নে, ভাব, ওর সাথে খোলামেলা কথা বল। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সরাসরি কথা বলাটা অনেক বেশি জরুরি। মনে মনে কথা জমিয়ে রাখলে একটা সময়ে মানুষ ধৈর্যহারা হয়ে পড়ে। আর তখনই একটা সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ব্রেকআপ হয়ে গেছে আমাদের। ও নিজেই করেছে। আদনানের কিছু বলার ভাষা নেই আর। প্রাপ্তিকে এসব ব্যাপারে এখন কিছু জিজ্ঞেস করা মানেই অযথা খুঁচিয়ে কষ্ট দেওয়া হবে। তাই সে একটু নড়েচড়ে সোজা হয়ে দাঁড়াল। ঘাড় এদিক সেদিকে বাঁকিয়ে বলল, ঘরে যা, পড়ে। এখনই যাবি? রাত কয়টা বাজে খেয়াল আছে কোনো? অযথা কোনো তর্ক শুনতে চাচ্ছি না আমি। যা ভেতরে। প্রাপ্তি বিরক্ত হয়ে হনহন করে নেমে যায় ছাদ থেকে। আদনান কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে থেকে নিজেদের ছাদে চলে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান মিস করায় প্রাপ্তির নিজেরও ভীষণ রকম মন খারাপ ছিল। তবে আজ সকাল থেকে সে বেশ সুস্থ অনুভব করছে। যদিও কদাচিৎ মাথা ব্যথাও ক্ষণে ক্ষণে অনুভব করছে বটে, তবে সেভাবে পাত্তা দিচ্ছে না। বিয়ের অনুষ্ঠানও যদি মিস করে তাহলে আফসোসে আফসোসেই তার বাকিটা জীবন পার হবে। সেতুর সাথে পার্লারে গেছে প্রাপ্তি। সঙ্গে আরও কয়েকজন কাজিন আর সেতুর কাছের 2 জন বান্ধবীও এসেছে। সেতুর বিয়ে উপলক্ষে প্রাপ্তি লাল খয়েরি রঙের একটা লেহেঙ্গা নিয়েছে। লেহেঙ্গার ওপর স্টোনের কাজ করা। মামা যখন নিজে পছন্দ করে প্রাপ্তিকে লেহেঙ্গাটি কিনে দিয়েছে, তখন তার সে কি খুশি। আদনানের পার্লারে আসার কথা ছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কাজে আটকে যাওয়ায় সে আসতে পারেনি। মামা এসেছে। অযথা একটু মনও খারাপ হলো প্রাপ্তির। মন খারাপের রেশ কেটেছে বাড়িতে গিয়ে। আদনানকে দেখার পর তার কি যে ভালো লাগছে। যতই ঝগড়া করুক, অহংকার দেখাক না কেন, ছেলেটার মনটা ভীষণ ভালো। নিঃসন্দেহে ওর হুরপরই একজন ভাগ্যবতী নারী। প্রাপ্তির পাশ দিয়ে যাওয়ার সময়ও আদনান ওকে খেয়াল করল না যেন। অথচ দুজনেরই চোখাচোখি হয়েছে। আদনান অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরেছে। শ্যামবর্ণের হওয়ায় পাঞ্জাবিটিও ভীষণ ফুটে উঠেছে শরীরে। ক্যামেরাম্যান সবার একসাথে গ্রুপ ফটো তুলে দিচ্ছিল। সেতুর সিঙ্গেল ছবি তোলার সময় আদনান প্রাপ্তির কাছে আসে, ব্যস্ত ভঙ্গিতে বলে, একটু এদিকে আয় তো, কথা আছে। আদনানের পিছু পিছু যায় প্রাপ্তি। সপ্রশ্ন দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকে। আদনান বলে, তোকে একটা কথা বলার আছে। তোর মামা সব কাজ দিয়েছে আমার ওপর চাপিয়ে। এখন গাধার খাটনি খাটতে হচ্ছে আমার। প্রাপ্তি মুখ ভার করে বলল,
এতই যখন অসুবিধা মামাকে তখন না করতে পারলে না? এটাই তো আসলো সমস্যা। আমি আবার কাউকে কষ্ট দিতে পারি না। আমার মনটা অনেক ফ্রেশ কিনা। তুই মুখ ওরকম বানিয়ে রেখেছিস কেন? কি বলতে চাইছো সেটা বলো। বলছি। এত অস্থির হচ্ছিস কেন? আমি স্থিরই আছি। তুই কি আর রং খুঁজে পাসনি? মানে? মানে হচ্ছে বিয়েতে ড্রেস পরার জন্য আর রং খুঁজে পাসনি। একই কালার, আবার লেহেঙ্গা। তুই আর সেতু পাশাপাশি দাঁড়ালে মানুষ তো কনফিউজড হয়ে যাবে আসলো বউটাকে। তোর বিয়ে নাকি? তুই এত ভারী ড্রেস কেন পরেছিস? মনটাই খারাপ হয়ে গেল প্রাপ্তির। ইচ্ছে করছে আদনানকে দু-চারটে কথা শুনিয়ে দিতে। কিন্তু সে এমন কিছু করল না। চুপচাপ স্থান ত্যাগ করে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে রইল। গালে হাত রেখে মনে মনে ভাবছে, আজকের দিনেও কি এমন বাজে ব্যবহার করা লাগল? প্রাপ্তি। ভ্রু কুচকে পেছনে তাকায় প্রাপ্তি। অপরাধীর মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে রয়েছে রায়হান। প্রাপ্তি তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসার জন্য উঠে দাঁড়ায়। হাত টেনে ধরে রায়হান। আকুতি মিনতি করে বলে, প্লিজ। আমার কথাটা শোনো। আমার হাত ছাড়ো। কোনো কথা নেই আমার তোমার সাথে। এরকম করো না প্রাপ্তি। আমি দুঃখিত কালকে ওরকম ব্যবহার করার জন্য। এবারের মতো মাফ করে দাও প্লিজ। প্লিজ রায়হান হাত ছাড়ো। রায়হান এবার হাত ছেড়ে প্রাপ্তির পা পেঁচিয়ে ধরে বলে, পা ধরে মাফ চাইছি। এবার তো ক্ষমা করে দাও। একটা সুযোগ দাও। ভুল তো মানুষেরই হয়। ক্ষমা করো প্লিজ। প্রাপ্তি আশেপাশে একবার তাকিয়ে চাপাস্বরে বলে, এসব কি করছো? ছাড়ো। কেউ দেখে ফেললে কি ভাববে? তুমি আমায় ক্ষমা করেছ বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রাপ্তি। কেন বুঝতে চাচ্ছ না? প্রাপ্তি লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, ওকে। তুমি পা ছাড়ো। আমরা বসে কথা বলি। রায়হান পা ছেড়ে দেয়। দুজনে এখন মুখোমুখি বসে আছে। নিজে নিজে মনে কথাগুলো আগে গুছিয়ে নিয়ে প্রাপ্তি বলে, আমি রিলেশন ঠিক করব। তবে একটা শর্তে। কি শর্ত বলো? তুমি যা বলবে আমি তাই শুনব। আমি যেসব কাজ পছন্দ করি না সেসব একদম আমার সাথে করা যাবে না। আমি রাজি। কোনো আপত্তি নেই আমার। তুমি শুধু আমায় ছেড়ে যেও না। রায়হানের কান্নাকাটিতে প্রাপ্তি আবার গলে যায়। দুজনের সম্পর্কটা বলতে গেলে নতুন করেই শুরু হয় আবার। রায়হান এখন আর আগের মতো আচরণ করে না। প্রাপ্তি যা বলে তাই শোনে। বিয়ের পর আজ সেতু নাইর এসেছে। সেজন্য সুমনা বেগম আর মামি মিলে ভালো ভালো খাবার রান্না করেছে। শুক্রবার আজ তাই আসাদ রহমানের অফিস বন্ধ। তিনি বাসায় থাকলে রেহেনা বেগম খুব একটা এই বাড়িতে আসতে পারেন না। তাই রান্না করা খাবারগুলো টিফিন ক্যারিয়ারে ভরে প্রাপ্তিকে ডাকেন সুমনা বেগম। প্রাপ্তি তখন রেডি হচ্ছিল রায়হানের সাথে দেখা করতে যাবে তাই। মায়ের ডাকে তাড়াহুড়া করে এসে বলে, কি হয়েছে? খাবারগুলো ওই বাড়িতে দিয়ে আয়। আমি কেন? আমি পারবো না এখন। বাইরে যাব। যা। যাওয়ার আগে বাটিটা দিয়ে আয়। 10 মাইল দূরে তো আর না বাড়ি। আসাদ রহমান বাড়িতে বলে প্রাপ্তি নিজে ওই বাড়িতে যেতে চায় না। কিন্তু কিছু করার তো নেই এখন। সে একেবারে রেডি হয়েই বের হয়। খাবারগুলো দিয়ে সোজা চলে যাবে। বাড়িতে আর আসবে না। ও বাড়িতে গিয়ে কলিং বেল বাজানোর পর মেয়ের এসে দরজা খুলে দেয়। প্রাপ্তি আশা করেছিল রেহেনা বেগম দরজা খুলবে। তাহলে এখান থেকেই খাবারগুলো দিয়ে চলে যাওয়া যেত। কিন্তু তা তো আর হলো না। কি আর করার? সে যা ভাবে সবসময় তার উল্টোটাই হয়। গুটি গুটি পায়ে সে ভেতরে যায়। আসাদ রহমানও ড্রয়িং রুমেই ছিলেন। ফোনে সম্ভবত নিউজ দেখছেন। প্রাপ্তি বিড়বিড় করে বলে, ফোনেই যখন নিউজ দেখবেন তাহলে রুমে বসে দেখলেই তো পারতেন। প্রাপ্তিকে দেখে আসাদ রহমান গম্ভীর হয়ে বলেন, কি ব্যাপার? প্রাপ্তি হাসার চেষ্টা করে। সালাম দিয়ে বলে, আন্টি কোথায়? তিনি সালামের উত্তর নিয়ে বললেন, গোসল করে। হাতে কি? জি, খাবার। মা পাঠিয়েছে। কেন? আমরা কি খেতে পাই না? ওই বাড়ির খাবারের আশায় বসে থাকি? মন ছোট হয়ে যায় প্রাপ্তির। চোখ দুটো ছলছল করে ওঠে। প্রাপ্তি জানে লোকটা এমন, তবুও সে খারাপ ব্যবহার নিতে পারে না। কান্না পেয়ে যায়।
কথাবার্তা শুনে আদনান তার রুম থেকে বেরিয়ে আসে। প্রাপ্তির কাদো কাদো মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না, বাবার ব্যবহারই এর কারণ। কখন এসেছিস? জানতে চাইল আদনান। প্রাপ্তি কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এখনই। এগুলো রাখো, মা পাঠিয়েছে। টিফিন ক্যারিয়ারটা নিয়ে টেবিলের ওপর রাখল আদনান। প্রাপ্তি চলে যাওয়ার সময় সেও পিছু পিছু যায়। মেইন দরজার কাছে গিয়ে প্রাপ্তির হাত ধরে বলে, কাঁদছিস তুই? উহু, বাবা বকেছে আবার? সে তো সবসময়ই এমন ব্যবহার করে। সরি প্রাপ্তি, বাবার হয়ে আমি মাফ চাইছি। তুমি কেন মাফ চাইবে? সবসময় তুমি এমনটাই করো, কখনো তো প্রতিবাদ করো না। আমি তাকে সম্মান করি, তাই মুখের ওপর কখনো কিছু বলি না, তুই তো সেটা ভালো করেই জানিস। এমন বাবার ঘরে যে তোমার মতো ভালো মনের একটা ছেলে কিভাবে হয়েছে একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। তুমি রেহেনা আন্টির মতো হয়েছ, বলে প্রাপ্তি একটু হাসে। ওর সঙ্গে মৃদু হাসে আদনানও। আদনানের থেকে বিদায় নিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে যায় প্রাপ্তি। রায়হানের খুব ইচ্ছে হয়েছে আজ দুজনে রিকশায় করে ঘুরবে। ওর ইচ্ছেটাই পূরণ করছে প্রাপ্তি। রায়হান হঠাৎ বলে ওঠে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? অবাক হয়ে জানতে চাইল প্রাপ্তি। আমার 2টা উইশ পূরণ করার জন্য। 1. আমার কথা মতো তুমি কালো রঙের 3 পিস পরেছ। আর 2. আমার সাথে রিকশায় ঘুরছ। প্রাপ্তি হাসল কিছুটা। প্রাপ্তি, হু, খুব শীঘ্রই আমি বাবা মাকে তোমার বাসায় পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। তোমাকে খুব ভালোবাসি প্রাপ্তি। একটু থেমে সে ফের বলল, একটা কথা কিন্তু জানো না? কি? আজকে আমার জন্মদিন। হোয়াট? আমায় আগে কেন বলনি? ধুর, কাজটা মোটেও ঠিক করনি তুমি। আরে রাগ করছো কেন? আগে বললে গিফট নিয়ে আসতে, এই তো। গিফট তো দেওয়াই লাগে তাই না? না, আমার গিফট লাগবে না। আমি তোমার কাছে অন্য কিছু চাই। দেব? দেওয়ার মতো হলে আর সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই দেব। তোমার পক্ষে অসম্ভব এমন কিছুই চাইব না। আচ্ছা বলো কি চাও? রায়হান প্রাপ্তির কোমর জড়িয়ে ধরে কিছুটা কাছে এনে ফিসফিস করে বলে, তোমাকে আজ সম্পূর্ণভাবে আমার করে চাই। সুন্দর একটা মুহূর্ত তৈরি করতে চাই, যেই মুহূর্তটুকুতে শুধু তুমি আর আমি থাকব। খুব করে কাছে চাই। তোমায় এতটা কাছে চাই, যতটা কাছে থাকলে দুজনের শ্বাস প্রশ্বাসও এক হয়ে যায়। তুমি বুঝতে পারছো তো প্রাপ্তি আমি কি চাচ্ছি? মামা, রিকশা থামান, বলল প্রাপ্তি। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? নামো, বলে প্রাপ্তি নিজেও রিকশা থেকে নামে। ভাড়া মিটিয়ে দিয়ে রায়হানকে বলে, ইন্টিমেট হতে চাইছ তাই তো? ওকে, ওয়েট। প্রাপ্তি ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে রায়হানের হাতে দিয়ে বলে, আমি অ্যাকচুয়ালি জানি না রাস্তার মেয়েদের রেট কত। সম্ভবত 2,300,000তেও পাওয়া যায়। আমি তোমাকে 500 টাকা দিলাম। সুন্দরী দেখে একটা মেয়েকে ভাড়া করে নিজের চাহিদা মিটিয়ে নিও। প্রাপ্তি, মৃদু চিৎকার করে ওঠে রায়হান। আওয়াজ নিচে। একদম আমার সাথে চেঁচিয়ে কথা বলবে না। রাস্তাঘাটে কোনোরকম সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। কোনো রাস্তার মেয়ে নই যে তোমার সাথে বিছানায় শুয়ে পড়ব। তোমার ইন্টেনশনই তো শরীর পাওয়া তাই না? তো যাও না, রাস্তায়, পতিতালয়ে। এতে তোমারও চাহিদা মিটবে আর ওদেরও কিছু টাকা ইনকাম হবে। অযথা ভদ্র পরিবারের মেয়েদের পেছনে কেন পড়ে থাকো? আর হ্যাঁ, আজকের পর থেকে খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কোনো ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি সম্পর্ক রাখব না। আকাশের রং আজ অদ্ভুত রকমের। কোথাও আকাশি রং তো আবার কোথাও সাদা মেঘের ভেলা। রোদের তাপ নেই একদম। মৃদু বাতাসে মনটা সতেজ লাগছে। আর নিজেকেও প্রাপ্তির আজ অনেক হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো বন্দি পাখি লোহার খাঁচা থেকে মুক্তি পেয়েছে। অবশ্য প্রাপ্তির বিষয়টাকেও এভাবেই সংজ্ঞায়িত করা যায়। এরকম বিষাক্ত সম্পর্ক আর খাঁচার মধ্যে তফাতই বা কি? রাজহানকে তার উপযুক্ত জবাবগুলো দিতে পেরে আরও বেশি স্বস্তিবোধ করছে সে। ওখান থেকে ফিরে এসে একা একাই সে কিছুক্ষণ ঘুরেছে। ফুসকা খেয়েছে, হাওয়াই মিঠাই খেয়েছে।
ফুল বিক্রেতা পথশিশুদের সঙ্গে সময় কাটিয়েছে। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটিয়েছে আজ সে, যেখানে কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, কোনো চাহিদা ছিল না। একা একাও ভালো থাকা যায়, একাই নিজেকে সময় দেওয়া যায়। শুধু এইটুকু বিশ্বাস রাখা উচিত, আমি নিজেকে ভালো রাখতে পারব। বাড়ির পথে আদনানের সঙ্গে দেখা হয়ে যায়। সে হাত নাড়িয়ে রিকশাটি থামিয়ে লাফ দিয়ে উঠে পড়ে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলে, মামা চলেন। প্রাপ্তি কিছুই বলল না। অন্য কোনো সময় হলে রাগ করত, বকত, না হলে গাল ফুলিয়ে বসে থাকত। কিন্তু আজ সে এসবের কিছুই করেনি, বরং হাসছে। আদনান একটু অবাকই হল, জিজ্ঞেস করল, অযথা হাসছিস কেন? এমনি এমনি কারণ ছাড়া কেউ হাসে? ভূতে আছর করেছে? ধুর, সবসময়ই শুধু ফালতু কথা বলো। কোথায় গিয়েছিলে? মোড়ে গেছিলাম আড্ডা দিতে। চট্টগ্রাম কবে ফিরে যাচ্ছ? তোর এত তাড়া কিসের? আমার আবার কিসের তাড়া? কথায় তো মনে হচ্ছে আমি গেলে তুই বেঁচে যাস। তুমি থাকলেই আমার কি, আর না থাকলেই বা আমার কি? আমি তো তোমার হুড়পড়ির কথা ভেবেই বললাম। ওর কথা কি ভাবলি? বেচারি একা চট্টগ্রামে তোমার অপেক্ষায় আছে। খারাপ লাগছে না? তোকে কে বলল আমার হুর চট্টগ্রাম থাকে? প্রাপ্তি ভ্রু কুচকাল, তাহলে কোথায় থাকে? আমার সাথেই থাকে। ওর কথা বাদ দে। তুই কোথা থেকে এলি? ঘুরতে গেছিলাম। রায়হানের সাথে? প্রথমে ওর সাথেই গেছিলাম, পরে একাই ঘুরেছি। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করল আদনান। প্রাপ্তি কোনো কিছু না লুকিয়ে এই সবটা আদনানকে বলে দেয়। আদনান দাঁতমুখে খিচে বলে, শালা জানোয়ার। জবাব তো একদম উচিত জবাবই দিয়েছিস, কিন্তু সাথে দু-চারটা কষে থাপ্পড় বসালি না কেন? দাঁতে যাকে মারা যায় তাকে হাতে মারার কি দরকার বলো? নেক্সট টাইম বেয়াদবটার কথায় আবার গলে যাস না প্রাপ্তি। পাগল নাকি? এরপর আর যদি যোগাযোগ করার চেষ্টা করে তখন সত্যিই মার খাবে। আদনান হাসছে দেখে প্রাপ্তি জিজ্ঞেস করে, হাসছ কেন? তোর রাগ আর সাহস দেখে। আমি তো তোকে সেই বাচ্চাই ভাবতাম। এখন দেখছি, না, তুই অনেক বড় হয়ে গেছিস। প্রাপ্তি কিছু বলল না। আদনান নিজেই বলল, চা খাবি? বাড়িতেই তো এসে পড়লাম। সমস্যা নেই। রিকশা ঘুরিয়ে টং দোকানে যাই চল। প্রাপ্তি কয়েক সেকেন্ড ভেবে রাজি হয়ে যায়। রিকশা আবার উল্টো পথে চলা শুরু করে। ঘুরে ফিরে রাতে বাড়ি ফেরার পরে সর্বপ্রথম সেতুর সঙ্গে প্রাপ্তির দেখা হয়। ভাবসাব দেখে মনে হচ্ছিল এতক্ষণ যাব তোর জন্যই অপেক্ষা করছে। প্রাপ্তিকে দেখা মাত্রই চিলের মতো ছো মেরে নিয়ে গেল রুমে। এতক্ষণ বাইরে থেকে প্রাপ্তি ক্লান্ত ছিল, তাই সে ক্লান্ত স্বরেই বলল, কি হয়েছে? এভাবে নিয়ে এলে কেন? রায়হানের সাথে তোর কি হয়েছে? রায়হানের নাম শোনামাত্রই প্রাপ্তির চোখ মুখের ভাব পাল্টে যায়। ক্লান্তি সরে গিয়ে কাঠিন্য ভর করে। ব্যাগটা টেবিলের ওপর রেখে কাঠোকাঠ কণ্ঠে বলে, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো কেন? তুই নাকি ওর সাথে ব্রেকআপ করেছিস? নাম্বারও ব্ল্যাকলিস্টে ফেলেছিস? প্রাপ্তির মেজাজ খারাপ হয়ে গেল। সে রাগে গমগম করে উঠে বলল, ব্রেকআপ করেছি, ব্লক করেছি এসব তো ঠিকই বলেছে। কেন করেছি তা বলেনি কেন? এত রেগে যাচ্ছিস কেন? আমায় বলবি তো ক্লিয়ার করে কি হয়েছে। তোমার ফ্রেন্ড একটা খারাপ লোক। সে ইন্টিমেট হতে চেয়েছিল আমার সাথে। সেতু অবাক হয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রাপ্তি রেগেই বলল, আর কখনো ওর কথা আমাকে বলবে না। ওর নামটাও সহ্য হয় না এখন আর আমার। সেতু কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থেকে বলল, ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে। রাতে আর প্রাপ্তি ডিনার করেনি। ফ্রেশ হয়ে অমনি শুয়ে পড়েছে। আননোন নাম্বার থেকে কল আসায় তার তন্দ্রা ভাবটুকু কেটে যায়। কল রিসিভ করতেই রায়হানের কণ্ঠ শুনতে পায়। আর এক মুহূর্তও দেরি করেনি, সাথে সাথে নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। এভাবে কতগুলো নাম্বার থেকে যে ট্রাই করেছে তার বোধহয় হিসাবও নেই। বিরক্ত হয়ে ফোনই অফ করে রেখেছে প্রাপ্তি। ভার্সিটিতে যাবে বলে পরের দিন সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। শাওয়ার নিয়ে বের হয়ে ত্রিধা আর অঙ্কিতাকে দেখতে পায়।
একটু অবাকই হয় আজ দুটোকে এখানে দেখে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করে, আজ কি মনে করে বাড়িতে এলি? তোর বাড়িতে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে নাকি? ভেঙচি কেটে জিজ্ঞেস করে ত্রিধা। প্রাপ্তি মুখ টিপে হাসে। কোনো কারণ ছাড়া তোরা বাড়িতে আসিসনি। ঝটপট বলে ফেল এখন উদ্দেশ্য কি? অঙ্কিতা বিছানায় শুয়ে পড়ল। ভাবলেশহীনভাবে বলল, তোর বয়ফ্রেন্ড গতকাল রাতে ফোন করেছিল। বয়ফ্রেন্ড মানে? রায়হান? ত্রিধা বলল, এমনভাবে বলছিস মনে হচ্ছে রায়হান ভাইয়া ছাড়াও তোর আরও ৫-৬টা বয়ফ্রেন্ড আছে। তোয়ালে রেখে মুখে ফেস পাউডার মাখতে মাখতে প্রাপ্তি উত্তর দিল, ওর সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। ভূত দেখার মতো চমকে যায় অঙ্কিতা আর ত্রিধা। কত বাধা বিপত্তি কাঠখড় পুড়িয়ে তবেই না রায়হান প্রাপ্তির মন পেয়েছিল। এ কথা তো বন্ধুমহলের সকলেই জানে। সেখানে ব্রেকআপ হয়েছে শুনে বিস্ময়েরও যে অন্ত থাকবে না এটাই তো স্বাভাবিক। বিস্মিত কণ্ঠেই অঙ্কিতা বলল, সে কি? কিন্তু কেন? প্রাপ্তি সব ঘটনা খুলে বলল দুই বান্ধবীকে। ত্রিধা রেগেমেগে বলল, এভাবে ছেড়ে দিয়েছিস কেন শালাকে? দুইটা করে মোট 4টা থাপ্পড় ওই অসভ্যটাকে দেওয়া উচিত ছিল। ওর সামনে আর দাঁড়িয়েই থাকতে পারছিলাম না ত্রিধু। ঘেন্না লাগছিল ভীষণ। ব্যাটা ইতর তো আমাকে এসব কিছুই বলেনি। ফোন দিয়ে কান্নাকাটি করে বলছে, তোর সাথে ঝগড়া হয়েছে। তাই নাকি কথা বলিস না, ব্লক করে রেখেছি। আমি আর ত্রিধা যেন তোকে বোঝাই। হাতে পায়ে ধরাটা খালি বাকি ছিল রে ভাই। সকালেই যেন তোর কাছে আসি হেনস্তান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল অঙ্কিতা। প্রাপ্তি বিরক্ত হয়ে বলল, বাদ দে এখন ওর কথা। আর কখনো ফোন বা মেসেজ দিল ব্লক দিয়ে দিস। ত্রিধা বলল, ব্লক তো দেবই। তার আগে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করব ইতরটাকে। ঠিক আছে। এসব পরে হবে। আমি কিন্তু খেয়ে আসিনি। নাস্তা এখানেই করব, বলল অঙ্কিতা। তোরা ডাইনিং এ গিয়ে বস। আমি আসছি। অঙ্কিতা আর ত্রিধা প্রাপ্তির রুম থেকে বের হতেই ড্রয়িং রুমে আদনানের সাথে দেখা হয়ে যায়। আদনানের চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। কিন্তু ওদেরকে দেখেই আবার হাসল। হাসতে হাসতেই বলল, আরে আরে সকাল হতে না হতেই সুন্দরীদের সঙ্গে দেখা। কেমন আছো তোমরা? অঙ্কিতা আর ত্রিধাও হাসল। বলল, ভালো আছি ভাইয়া। আপনি ভালো আছেন? আর ভালো থাকা। ওই পেতনিটা কোথায়? ফোন অফ কেন ওর? জানি না তো। ঘরেই আছে এখন। বের হবে না? হ্যাঁ। তাহলে ও নিজেই আসুক। আমি ততক্ষণে তোমাদের সাথে গল্প করি। খেয়ে এসেছো নাকি খাবে? খাইনি, বলল ত্রিধা। গুড। আমিও খাইনি। চলো একসাথে খাওয়া যাক। ডাইনিং রুমে তিনজনে একসাথে বসে। আদনান সুমনা বেগমকে ডেকে নাস্তা দিতে বলে। বাড়ির আর সবাই এখনো ঘুমে। প্রাপ্তির বাবা তো আরও আগেই অফিসে চলে গেছে। সুমনা বেগম ওদেরকে নাস্তা দিয়ে পাশেই বসলেন। আদনান খাওয়ার পূর্বে জিজ্ঞেস করল, তুমি খেয়েছো আন্টি? আমি এত সকালে খাই না কি? 10টার পরে খাব। হাই তুলতে তুলতে বললেন তিনি। তাহলে অযথা এখানে কেন বসে আছো? বারবার হাই তুলছ, মানে এখনো তোমার ঘুম হয়নি। এরপর সে হাত ঘড়িতে সময় দেখে ফের বলল, 8:30 বাজে মাত্র। যাও গিয়ে ঘুমাও। আরে তোদের কিছু লাগলে এগিয়ে দেব কে? আমরাই নিতে পারব। তুমি গিয়ে রেস্ট করো তো যাও। সুমনা বেগম হেসে বললেন, পাগল ছেলে। তিনি চলে যাওয়ার পর আদনান ফিসফিস করে বলে, কেন পাঠিয়ে দিয়েছি জানো? অঙ্কিতা বীরসমুখে বলল, ফ্ল্যাট যে করবেন না এতটুকু শিওর। কেন পাঠালেন তা জানি না। তা ঠিক আছে। কিন্তু তোমার মুখ বেলুনের মতো চুপসে আছে কেন? অঙ্কিতা অসহায়ভাবে তাকিয়ে থাকে। মনে মনে আদনানকে সে ভীষণ পছন্দ করে। কিন্তু ভাগ্য এতই করুণ যে পছন্দ করার কথাটিও সে কখনো আদনানকে জানাতে পারবে না। বলবেই বা কি করে? ধর্ম যে আলাদা।
এছাড়া আদনান কখনোই ওদেরকে সেভাবে ট্রিট করেনি। সেখানে সে যদি পছন্দের কথা বলে তাহলে ঠাস করে থাপ্পড় দিতেও দুবার ভাববে না। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে অঙ্কিতা বলল, আপনি বুঝবেন না আদনান ভাই। আচ্ছা বাদ দাও, আমরা টপিকে আসি। এর মাঝে প্রাপ্তিও রেডি হয়ে চলে বসে। চেয়ার টেনে বসতে বসতে আদনানের উদ্দেশ্যে বলে, আজ সকাল সকাল এই বাড়িতে? তোমাকেও ফোন করেছিল নাকি? আদনান ভ্রু কুঁচকে জানতে চাইল, আমায় ফোন করবে মানে? কে ফোন করবে? রায়হান। ত্রিধা আর অঙ্কিতাকে ফোন করেছিল বলেই তো আজ সকাল সকাল বাড়িতে চলে এসেছে। তুমিও এসেছ দেখছি, তাই জিজ্ঞেস করলাম। মাথা খারাপ? ও আমাকে ফোন দিল হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে আসব। ওরা তিনজনে আসলো। পরোটার টুকরা মুখে তুলে আদনান বলল, এজন্যই কি রাতে ফোন অফ ছিল তোর? হুম। যাক, বেঁচে গেলি। আমি এসেছিলাম তোকে 2টা চটকানা দিতে। আজব। কেন? জরুরি কাজে ফোন দিয়েছিলাম রাতে অনেকবার। ফোন অফ ছিল, তাই মেজাজও খারাপ হয়ে গেছিল। আজাইরা রাগ শুধু। তুই চুপ থাক। আমি ত্রিধা আর অঙ্কিতাকে একটা গল্প শোনাব। ত্রিধা, অঙ্কিতা দুজনই দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে সমস্বরে বলে উঠল, গল্প? হ্যাঁ, হুড়পড়ির গল্প। আমার একটা হুড়পড়ি আছে। প্রাপ্তি চেয়ার ছেড়ে উঠে পড়ল। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, আমি যাচ্ছি। তোদের যদি ওর গল্প শুনতে মনে চায় তাহলে শুনতে পারিস। আরে, আমরা পড়ে একা যাব নাকি? প্রাপ্তি উত্তর না দিয়েই হাঁটা শুরু করে। এই হুড়পড়ির গল্প শুনতে শুনতে বিরক্ত সে। বাধ্য হয়ে ত্রিধা আর অঙ্কিতাও উঠে পড়ে। যাওয়ার আগে বলে যায়, অন্যদিন এসে হুড়পড়ির গল্পটা শুনে যাবে। আদনান তখন কিছু না বললেও ওরা চলে যাওয়ার পর মুচকি মুচকি হাসে। সে আরামসে খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখে। আপাতত তার কোনো কাজ নেই। 11টা নাগাদ বের হয়ে বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাবে। সুমনা বেগম ঘুম থেকে উঠে আদনানকে ড্রয়িং রুমেই পায়। আয় নাস্তা করে যা, বললেন তিনি। উহু, পেট ভরে খেয়েছি, আর জায়গা নেই। তুমি খাও। তোর মা একা একা বাড়িতে কি করে? আব্বু অফিসে যায়নি আজ, তাই আসতে পারেনি। ওহহ। তিনি প্লেটে পরোটা, ডিম ভাজা আর আলু ভাজি নিয়ে এসে আদনানের পাশে বসলেন। হাসতে হাসতে বলেন, টম এন্ড জেরি দেখতেছিস? হুম, ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি আর প্রাপ্তি তো আগে এরকমই ছিলাম। সুমনা বেগম কিছু বলার পূর্বেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। আদনান নিজেই উঠে যায় দরজা খুলতে এবং রীতিমতো সে অবাকও হয়। দরজা খুলে রায়হান ও মধ্যবয়স্ক দম্পতিকে দেখতে পায়। রায়হান বেশ ভদ্রভাবেই জিজ্ঞেস করে, বাড়িতে কেউ নেই? আদনান কোনো উত্তর না দিয়ে দরজা থেকে সরে দাঁড়াল। রায়হান এসেছে ওর বাবা মাকে নিয়ে। ওরা ভেতরে ঢোকার পর আদনান দরজা লাগিয়ে দিয়ে পিছু পিছু আসে। সুমনা বেগম রায়হানকে দেখে উঠে আসেন। হাসিমুখেই বলেন, আরে বাবা তুমি। এসো এসো, বসো। ব্যস্ত হবেন না আন্টি, আপনি খাওয়া শেষ করুন, বলল রায়হান। তোমরা আগে বসো তো। সবাই বসার পর তিনি জিজ্ঞেস করলেন, উনারা কারা? তোমার বাবা মা? জি, আন্টি। একটু বসো, আমি আসছি। সুমনা বেগমের সঙ্গে সঙ্গে আদনানও কিচেনে চলে যায়। রায়হানকে একদম সহ্য হচ্ছে না তার। ড্রয়িং রুম ফাঁকা হতেই রায়হান ওর বাবা মাকে ফিসফিস করে বলে, যেভাবেই হোক বিয়েতে ওদের রাজি করাবে প্লিজ। আমার প্রাপ্তিকে লাগবেই। সুমনা বেগম চা নাস্তা এনে সামনে রেখে নিজেও অপোজিট সোফায় বসলেন। তার ঠিক পেছনে ক্রুব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আদনান। নিন, নাস্তা করুন, সবার উদ্দেশ্যেই বললেন সুমনা বেগম। রায়হানের বাবা বললেন, নাস্তা তো করবই। এরপর থেকে তো সম্পর্ক আরও গভীর হবে আমাদের দুই পরিবারের। ঠিক বুঝলাম না ভাই, বললেন সুমনা বেগম। রায়হানের মা এবার হেসে বললেন, বুঝেননি বোন? আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে এসেছি। সুমনা বেগম অবাক হয়ে তাকিয়ে আছেন। স্বল্প সময়ের জন্য কথা বলার ভাষাও যেন তার লোপ পেয়েছিল। তিনি কিছু বলার পূর্বেই রায়হানের মা বললেন,
তাছাড়া ছেলে মেয়ে দুজনই যখন দুজনকে পছন্দ করে আর ভালোবাসে তখন শুভ কাজে দেরি করে লাভ কি বলেন? এই পর্যায়ে আদনান আর কিছুতেই চুপ করে থাকতে পারল না। চোয়াল শক্ত হয়ে ওঠে তার। কাঠোকাঠ গলায় সে উত্তর দেয়, আপনার একটু ভুল হচ্ছে আন্টি। সম্পর্ক ছিল, এখন আর নেই। রায়হানের বাবা মায়ের দুজনেরই হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে আসে। এই ছেলেকে? গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন রায়হানের বাবা। সুমনা বেগম পড়েছেন মাঝ সমুদ্রে। মনে হচ্ছে সবটাই কিরকম মাথার ওপর দিয়ে যাচ্ছে। রায়হানের সাথে প্রাপ্তির সম্পর্ক আছে, অথচ তিনি জানেন না, এমনকি টেরও পায়নি। এদিকে আদনানের কথাবার্তা শুনে মনে হচ্ছে ও সবটা জানত। জানুক, সেখানে কোনো সমস্যা নেই। ঘরে মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসবেই। মেয়ের কোনো সম্পর্ক থাকলেও আসবে, না থাকলেও আসবে। তবে মাঝখানে আদনানের হুট করে বলা কথাটি সুমনা বেগমের মনোপুত হল না ঠিক। না জানি সামনের মানুষগুলো কি না কি ভেবে বসে আছে। সুমনা বেগম একটু হাসার চেষ্টা করলেন। সহজ স্বাভাবিক কণ্ঠে বললেন, আমার ভাগিনা। রায়হান তখন আদনানের কথার উত্তর দিতে গিয়ে একটু হেসেই বলল, জি, একটু ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে। সব সম্পর্কেই তো ভুল বুঝাবুঝি, ঝগড়া হয়। তাই বলে কি সম্পর্ক শেষ? প্রাপ্তি আমার ওপর অনেক রেগে আছে জানি। তাই আমি চাচ্ছি রিলেশনের রীতি ঘটুক বিয়ের মাধ্যমে। হুট করে এমন সিচুয়েশনে পড়ায় সুমনা বেগম বাকরুদ্ধ হয়ে গেছে। রায়হানের সাথে প্রাপ্তির সম্পর্ক ছিল, এটা যদি একবার ওর বাবার কানে যায় তাহলে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। মানুষটা এমনিতে ভীষণ ভালো। একমাত্র সন্তান এবং একমাত্র মেয়ে হওয়ায় প্রাপ্তিকে তিনি মাথায় তুলে রাখেন। প্রয়োজনের চেয়ে বেশিই ভালোবাসেন। সম্পূর্ণ স্বাধীনতা তিনি মেয়েকে দিয়েছেন। তার মানে তো এই নয় যে প্রাপ্তির রিলেশন তিনি মেনে নেবেন। তিনি সর্বদাই প্রেম ভালোবাসার বিরুদ্ধে। কশ্চিনকালেও সে প্রেমকে পছন্দ করেন না, সমর্থন করেন না। সেখানে প্রাপ্তি এমন একটা কাজ কি করে করল? আপনি কিছু বলছেন না কেন আন্টি? প্রাপ্তিকে আমায় দেবেন না? সুমনা বেগমের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান। আদনান ক্ষিপ্রকণ্ঠে বলে উঠল, কখনোই না। প্রাপ্তি তোমার মতো চরিত্রহীন কোনো ছেলেকে বিয়ে করবে না। এরপর সে রায়হানের বাবা মায়ের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আঙ্কেল, আন্টি মাফ করবেন। চা, নাস্তা খেয়ে অন্যান্য কথা থাকলে বলতে পারেন, নতুবা আসতে পারেন আপনারা। অপরাধ নেবেন না দয়া করে। রায়হানের মা রাগান্বিত স্বরে বলেন, তুমি কি আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলার? আমি কেউ না। তবে যেটা সত্যি সেটাই বলেছি। সুমনা বেগম আদনানকে ধমক দিয়ে বললেন, আহ! আদনান, তুই কি শুরু করেছিস এসব? আন্টি তুমি জানো না এই ছেলের উদ্দেশ্য কত খারাপ। আমি বলতে পারছি না তোমায়। বলতে পারছো না বললে তো হবে না। বলতেই হবে। আমার ছেলেকে ব্লেম দেওয়ার সাহস হয় কি করে? বললেন রায়হানের বাবা। রায়হান বিষয়টাকে ধামাচাপা বা আটকানোর চেষ্টা করেও পারল না। ওর বাবা মা দুজনেই ক্ষেপে গেছেন। বাবা চেঁচিয়ে চেঁচিয়েই বললেন, এখানে যেচে অপমানিত হতে আসেনি আমরা। বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমাদের বংশ, টাকা পয়সা কিসের কমতি আছে? কিচ্ছুর নেই। আমার ছেলে দেখতে, শুনতে মাশাআল্লাহ শিক্ষিত। এমন ছেলের জন্য, এমন পরিবারের ছেলের জন্য কি মেয়ের অভাব পড়েছে বলে ধারণা? বরঞ্চ আপনাদের মেয়ের চেয়েও বেটার মেয়ে রয়েছে। সবকিছু ছেড়েছুড়ে শুধুমাত্র ছেলের পছন্দ বলে এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সেখানে আপনার ভাগিনা নাকে সে আমাদের এভাবে অপমান করছে। আদনান বেশ শান্ত হয়েই বলল, সত্যি কথা সবসময় একটু তেতোই হয় আঙ্কেল। তাছাড়া আমি যথেষ্ট ভদ্রভাবে, সুন্দর করে কথা বলেছি। তবুও আপনি যখন এতগুলো কথা বললেন, বংশের, টাকার, ছেলের এত গুণগান গাইলেন, তখন সত্যিটা না হয় আমি বলেই দেই। আপনার সব কথাই ঠিক মেনে নিলাম। আপনার ছেলে সুন্দর, শিক্ষিত, এগুলোও ঠিক আছে।
সমস্যাটা হচ্ছে গিয়ে আপনার ছেলের চরিত্রে। টাকা না থাকলেও ডাল ভাত খেয়ে সুখে থাকা যায়, কিন্তু চরিত্র খারাপ হলে ইহকাল পরকাল দুটোই জাহান্নাম হয়ে যায়। আপনার ছেলের চরিত্র এতই ভালো যে, যাকে সে ভালোবাসি বলে দাবি করছে, যাকে সে বিয়ে করবে বলে এই বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, সেইটাকেই আপনার ছেলে তার জন্মদিন উপলক্ষে একদিনের জন্য চেয়েছে। যেমন তেমনভাবে চায়নি, ফিজিক্যালি ইন্টিমেট হতে চেয়েছে। এটাকে আপনি ভালোবাসা বলবেন? একটা মেয়ে একটা ছেলেকে সত্যিকার অর্থে ভালোবাসলে কি চায় জানেন? সম্মান আর শ্রদ্ধা। কিন্তু আফসোস, প্রাপ্তি এমন এক ছেলেকে ভালোবাসল যে সম্মান তো দেব দূরের কথা, উল্টো বিয়ের আগেই ইন্টিমেট হতে চেয়েছে। আপনাদের সামনে আমার মুখে এসব কথা হয়তো শুনতে বড্ড তিতাকুটে লাগছে, কিন্তু আম সরি টু সে, আপনাদের এবং প্রাপ্তির পরিবারের জানা উচিত কেমন ছেলে এসেছে প্রাপ্তিকে বিয়ে করতে। কথাগুলো শুনে রায়হানের বাবা মা দুজনেই বিস্মিত হয়ে রায়হানের দিকে তাকায়। অপরাধীর মতো মাথা নিচু করে রেখেছে রায়হান। সুমনা বেগম স্তব্ধ। বাসার কলিং বেলের শব্দ সকলেই একটু নড়েচড়ে বসে। আদনান গিয়ে দরজা খুলে দেয়। সে তো এসেছে। আদনানের রাগান্বিত চোখ মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? রেগে আছো কেন? আদনান কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে আসে। সেতুও পিছু পিছু আসে, আর এসে উপস্থিত রায়হান ও ওর বাবা মাকে দেখে বেশ অবাকই হয়। অস্ফুটস্বরে রায়হানের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, তুই এই বাড়িতে? রায়হান আর প্রাপ্তির যে সম্পর্ক ছিল এটা জানতিস তুই? প্রশ্নটি করে থমথমে দৃষ্টিতে সেতুর দিকে তাকিয়ে রইলেন সুমনা বেগম। সেতু থতমত খেয়ে একবার সুমনার দিকে, আরেকবার আদনানের দিকে তাকায়। রায়হানের বাবা মা উঠে পড়ে তখন। কোনো কিছু না বলেই দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। রায়হানও বিনা বাক্যে উঠে পড়ে। আদনান ওর সঙ্গে যায়। বাড়ির বাইরে গিয়ে হাত টেনে ধরে মুখোমুখি দাঁড়ায়। শার্টের কলার ঠিক করে দিতে দিতে বলে, মানুষের খারাপ হওয়ারও একটা লিমিট থাকে, কিন্তু তুমি লিমিটলেস। উদ্দেশ্য সফল হয়নি বলে ডিরেক্ট বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ? কারণ তুমি তো ভালো করেই জানো, ওই ঘটনার পর প্রাপ্তি আর কখনোই তোমার কাছে ফিরে যাবে না। ওর দেওয়া জবাবগুলোও নিশ্চয়ই তোমার ইগোতে লেগেছে, আর তাই উদ্দেশ্য সফল করার জন্য হোক কিংবা রিভেঞ্জ নেওয়ার জন্য হোক, গুটি হিসেবে বিয়ে নামক সম্পর্কটাকে বেছে নিয়েছ। আমি কি ঠিক বলছি? আদনানের হাত সরিয়ে দিয়ে রায়হান বলল, সবকিছুতে তুমি কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ বলো তো? ভালোবাসো তুমি প্রাপ্তিকে? আদনান বাঁকা হাসে। বলে, তুমি এবং তোমার উদ্দেশ্য সৎ হলে কখনোই আমি বাধা হয়ে দাঁড়াতাম না। কোনো অসৎ দৃষ্টি আমি প্রাপ্তির ওপর পড়তে দেবও না। আর হ্যাঁ, ভুলেও আর কোনো নতুন বুদ্ধি আটতে যেও না প্রাপ্তিকে পাওয়ার জন্য। তাহলে কিন্তু ফল সত্যিই ভালো হবে না। সেদিন প্রাপ্তি তোমাকে সুযোগ দিয়েছিল আর আজ আমি দিচ্ছি। আমি আবার অতটাও ভালো মানুষ নই। নেহাতি বাড়ি বয়ে এসেছ, সঙ্গে আবার তোমার বাবা মাও আছে। মূলত প্রাপ্তির কোনো বদনাম না হোক এজন্যই আজ সুস্থভাবে যেতে দিচ্ছি। পরের বার একই ভুল করলে নিজ দায়িত্বে হাসপাতালে ভর্তি করিয়ে আসব। কাজটা ভালো করলে না, তোমার ধারণাও নেই আমি প্রাপ্তির সাথে ঠিক কি করতে পারি। এক্সাক্টলি। তাই তো আমিও বলি, প্রাপ্তির সাথে খারাপ কিছু করার পূর্বে নিজের বোনের কথাটাও মাথায় রেখো কেমন? আগেই বলেছি, আমি মানুষটা খুব একটা ভালো নই। এখন আসতে পারো। বলে আদনান ভেতরে গিয়ে দরজাটা শব্দ করে লাগিয়ে দেয়। ড্রয়িং রুমে গিয়ে দেখে সেতু সুমনা বেগমের পায়ের কাছে বসে কান্নাকাটি করছে। সুমনা বেগমের চোখেও পানি। আদনান কিছুটা সাহস সঞ্চয় করে বলল, কান্নাকাটি করো না আন্টি। ভালোবাসা কখন কার প্রতি হয়ে যায় কেউ কি এটা বলতে পারে? তাই বলে তোরা সব জেনেও এভাবে লুকালি আমার থেকে? ও না হয় ভয় বলেনি, কিন্তু তোরা কেন আমাকে জানাসনি? আজ যদি প্রাপ্তি এই সম্পর্কে অনেক বেশি সিরিয়াস থাকত তাহলে কি হতো? তাহলে তো সেদিন ঠিকই রায়হানের প্রস্তাবে রাজি হয়ে যেত। হয়নি তো। আল্লাহ বাঁচিয়েছে না? আল্লাহ ওর সাথে ছিল। মানুষ ভুল করে। প্রাপ্তিও ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে ভুল করে ফেলেছে। এবারের মতো ক্ষমা করে দাও। আর প্লিজ, ও বাড়িতে আসার পর ওর সাথে কোনো রকম রাগারাগি করো না। দুপুরে বাড়ি ফেরার পথে প্রচণ্ড মাথা ব্যথা ধরেছে প্রাপ্তির।
আজ রোদের এত বেশি উত্তাপ যে মনে হচ্ছে মাথা ফেটেই যাবে। ত্রিধা আর অঙ্কিতা প্রাপ্তিকে নিয়ে গাছের ছায়ায় বসে টং দোকান থেকে তিনজনে 3 কাপ চা পান করে। প্রাপ্তির কোনো কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো লাগবে, কিন্তু এখনো বাড়িতে যাওয়ার জন্য অনেকটা পথ বাকি। অঙ্কিতা প্রাপ্তির কাঁধে হাত রেখে বলল, খুব বেশি খারাপ লাগছে দোস্ত। প্রাপ্তি দুহাতে মাথা ধরে বসে আছে। ত্রিধা গিয়ে এক বোতল ঠান্ডা পানি কিনে আনে। প্রাপ্তির মাথাটা নিচু করে মাথায় পানি ঠেলে দেয়। ওড়না দিয়ে চুলগুলো দুজনে মুছেও দেয়। এখন কি একটু ভালো লাগছে দোস্ত? জিজ্ঞেস করল ত্রিধা। প্রাপ্তির একটুও ভালো লাগছে না। ক্রমশ শরীর যেন দুর্বল হয়ে আসছে। গায়ের তাপমাত্রাও বাড়ছে। মনে হচ্ছে শরীর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। জ্বর আসবে কিনা কে জানে। কিন্তু প্রাপ্তি আর ত্রিধার এত আন্তরিকতা দেখে সত্যিটা বলতে খারাপ লাগল প্রাপ্তির। তাই সে মিথ্যে করেই বলল, হ্যাঁ, একটু ভালো লাগছে এখন। অঙ্কিতা জানতে চাইল, আদনান ভাইয়াকে একটা ফোন করব? প্রাপ্তি বলল, আরে না, একটা রিকশা ঠিক কর। একাই যেতে পারব। কত যে একা যেতে পারবি তা তো বুঝতেই পারছি। দাঁড়া, রিকশা নিয়ে আসি। আমরাই তোকে দিয়ে আসছি, বলল ত্রিধা। অঙ্কিতা আর ত্রিধাই প্রাপ্তিকে বাড়িতে দিয়ে যায়। সুমনা বেগম প্রচণ্ড রেগেছিলেন, কিন্তু প্রাপ্তির বেহাল অবস্থা দেখে রাগ উধাও হয়ে যায়। উল্টো আরও বেশি অস্থির হয়ে যান তিনি। প্রাপ্তিকে ধরে রুমে নিয়ে যায়। মাথা ব্যথার ওষুধ খাইয়ে মাথায় পানি দিয়ে দেয়। সঙ্গে বারবার করে বলছেন, রাতে ঠিকমতো ঘুমাবি না, ফেসবুক চালাবি, মুভি দেখবি, তোর মাথা ব্যথা হবে না তো কার মাথা ব্যথা হবে? ঠিকমতো খাওয়া দাওয়াও করিস না, আর 2 দিন পরপর শরীর দুর্বল হয়ে পড়ে। তোকে নিয়ে আমি পড়েছি যন্ত্রণায়। অঙ্কিতা করুণ স্বরে বলল, থাক আন্টি, আর বকা দিয়েন না। বকা দিয়েই আর কি হবে মা? আমার কোনো কথা কি ও শোনে? যাই হোক, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি। না, না আন্টি, আমরা বাড়িতে গিয়েই খাব। এখান থেকে খেয়ে আবার বাড়িতে গিয়ে খেও, সমস্যা নেই। ফ্রেশ হও দ্রুত। এরপর তিনি সেতুকে প্রাপ্তির কাছে বসিয়ে কিচেনে যায় খাবার সাজাতে। অঙ্কিতা আর ত্রিধাকে না খেয়ে যে যেতে দিবে না এটা একদম পরিষ্কার। তাই ওরাও গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সেতু একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সকালের ঘটনাটি এখনই প্রাপ্তিকে বলবে নাকি পরে বলবে। অবশেষে সিদ্ধান্ত নিল, পরেই বলবে। সে প্রাপ্তির মাথায় সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছে। সাঁঝের বেলায় জানালার ধারে বসে উপন্যাসের একটা বই ঘাঁটছিল আদনান। তার ধৈর্য বরাবরই কম। সম্পূর্ণ বই পড়ার ধৈর্য নেই বলে এই লাইন, সেই লাইন, একটা বাদ দিয়ে অন্যটা এভাবে পড়ে। কখনো কখনো বইয়ের সম্পূর্ণ সারমর্ম বুঝতে পারে তো কখনো আবার কিছুই বোঝে না। এসব নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথাও নেই। তার যা স্বভাব, সে তো তাই করবে। রুমানা বেগম রুমে আসেন তখন। চাপাস্বরে ছেলের উদ্দেশ্যে বলেন, প্রাপ্তিদের বাড়িতে কি করেছিস আজ? আদনান ভ্রু কুঁচকে বলল, কই, কিছু না তো। তোর বাবা তাহলে এত রেগে আছে কেন তোর ওপর? আমি কি জানি, ডাকছে তোকে, শুনে আয়। বই রেখে আদনান রুমানা বেগমের সঙ্গে রুম থেকে বের হয়। আসাদ রহমান চা পান করছিলেন তখন। আদনানকে দেখেই খিটখিটে মেজাজে বললেন, এসেছ, বসো বসো। আদনান একবার মায়ের দিকে তাকিয়ে বাবার মুখোমুখি বসল। চায়ের কাপ রেখে আসাদ রহমান ছেলের উদ্দেশ্যে কর্কশকণ্ঠে বলেন, তোমার সমস্যা কি আদনান? তুমি সেতুর বিয়ে উপলক্ষে এসেছ, আমি কিছু বলিনি, কিন্তু এসে উল্টা পাল্টা ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছ? আদনান কণ্ঠস্বর নিচু করে বলল, আমি কি করেছি আব্বু? কি করেছ জানো না? প্রাপ্তির জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছিল আজ। তুমি সেখানে অযথা কেন তর্ক করতে গিয়েছ? আব্বু, সেখানে আমার কথা বলাটা জরুরি ছিল। কোনো জরুরি কিছু ছিল না। ওদের মেয়ে, ওরা বুঝবে। তোমার এত মাথা ব্যথা কিসের? মা ছেলের জান বের হয়ে যায় ওই পরিবারের জন্য। আদনান কিংবা রুমানা বেগম কেউই কিছু বললেন না। আসাদ রহমানও ক্ষণকাল নিশ্চুপ থেকে বললেন, তুমি চট্টগ্রাম যাচ্ছ কবে? আগামীকাল। খুব ভালো।
দয়া করে নিজের ভালো বুঝতে শেখো। অন্যের ঝামেলা নিজের কাঁধে এনো না। বলে উঠে দাঁড়ালেন তিনি। তুমি এসব জানলে কি করে? আসাদ রহমান বাইয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। আদনানের প্রশ্ন শুনে দাঁড়িয়ে পড়েন। পিছু ফিরে তাকিয়ে বলেন, মনে করো বাতাসেই সব কথা আমার কানে আসে। তোমাকে যা বলেছি সেসব মাথায় রেখো। তিনি চলে যাওয়ার পর রুমানা বেগম আদনানকে চেপে ধরে সবকিছু জানতে চায়। মায়ের কাছে সবটা ক্লিয়ার করে আদনান। প্রাপ্তি যে রিলেশন করত এটা বিশ্বাস করতে রুমানা বেগমেরও একটু কষ্ট হয়েছে বটে। যদিও বড় কোনো অন্যায় সে করেনি। আসলো প্রাপ্তির থেকে কেউই এটা আশা করেনি। আদনানও বাড়ি থেকে বের হয়ে যায়। ওই বাড়ির খবর নেওয়া হয়নি। দুপুরের দিক দিয়ে বাড়িতে এসে ঘুমিয়েছিল। একটু আগে উঠেছে। যাওয়ার পথে জবা ফুলের গাছের সামনে দাঁড়িয়ে পড়ে। এই গাছটা প্রাপ্তি লাগিয়েছিল। 2টা জবা ফুলও গাছের চারা সে কিনে এনেছিল। একটা নিজেদের বাড়ির সামনে লাগিয়েছে, আর একটা আদনানদের বাড়ির সামনে লাগিয়ে দিয়েছিল। তবে সমস্যা বেঁধেছিল অন্য জায়গায়। প্রাপ্তির গাছে থোকায় থোকায় সাদা জবা ফুল ফুটলেও এতদিনেও আদনানদের গাছে কোনো ফুল ফোটেনি। এটা নিয়েও আদনান প্রাপ্তিকে কত কথা শুনিয়েছে। প্রায়ই সে বলতো, তুই একটা হিংসুটে প্রাপ্তি। হিংসা করে একটা ব্যাটা জবা ফুল গাছ আমাদের বাড়ির সামনে লাগিয়ে দিয়েছিস। আর নিজেদের বাড়ির সামনে মহিলা জবা ফুল গাছ লাগিয়েছিস, যাতে তোর গাছের ফুল দেখে জলে পুড়ে শেষ হয়ে যায়, তাই না? প্রথম প্রথম প্রাপ্তি কথাগুলোর প্রতিবাদ করলেও একসময়ে আর কিছুই বলতো না। কেননা সে খুব ভালো করেই জানত, যতই সে বলুক যে কোন গাছে ফুল হবে আর কোন গাছে ফুল হবে না এটা তো সে জানত না। এসব আদনান কোনোকালেই বিশ্বাস করবে না। আজ গাছটি দেখে অতীতের কথাগুলো মনে পড়ে যায় আদনানের। আনমনেই সে হেসে ফেলে। হাসির কারণ হচ্ছে এতদিন সে অযথাই প্রাপ্তিকে বকত। কেননা এতদিন বাদে তাদের গাছটিতে একটা টকটকে রক্তজবা ফুল ফুটেছে। পাতার আড়ালে থাকায় এতদিন চোখেই পড়েনি। আজ হঠাৎ করে দৃষ্টিটা একদম গাছের আড়ালে থাকা ফুলটার দিকেই পড়েছে। সে ফুলটা ছিঁড়ে খুব সন্তর্পণে শার্টের বুক পকেটে রাখল যাতে ফুলটি ছিঁড়ে না যায়। ওই বাড়িতে যাওয়ার পর দরজা খুলে দেয় সুমনা বেগম। আদনান ভেতরে যেতে জিজ্ঞেস করে, প্রাপ্তি কোথায়? ওর রুমে। কালকে চট্টগ্রাম চলে যাচ্ছি আন্টি, তাই দেখা করতে আসলাম। কাল যাবি, আর দেখা করে যাচ্ছিস আজ? কাল কি আসতে বারণ নাকি? তা নয়, অত সকালে তো তোমাদের ঘুম না ও ভাঙতে পারে, তাই আর কি। সুমনা বেগম মৃদু হাসলেন। জিজ্ঞেস করলেন, চা খাবি? হুম, খাওয়া যায়। তিনি রান্নাঘরে যাওয়ার সময় আদনান পেছনে থেকে বলে, তুমি প্রাপ্তিকে বকনি তো? সুমনা বেগম পিছু ফিরে ভ্রু কুঁচকে তাকান। আদনান হাসার চেষ্টা করে বলল, এমনিই জিজ্ঞেস করলাম। তুমি যদি না বকে থাকো তাহলে তোমার হয়ে আমি বকে দেব। হেসে ফেলেন তিনি, বকিনি। তবে একটু অভিমান করে আছি। তাই নাকি? অভিমান করা ভালো। এতে ভালোবাসা বাড়ে। তিনি আর কোনো প্রত্যুত্তর করলেন না। আদনান প্রাপ্তির রুমের সামনে গিয়ে দরজায় নক করে। প্রাপ্তি ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? আমি। দরজা খোলা আছে। আদনান রুমে গিয়ে দেখে প্রাপ্তি আতশোয়া হয়ে ফোন চাপছে। চেয়ার টেনে বসে আদনান বলল, সারাক্ষণ এত শুয়ে থাকিস কেন? এমনি। ভালো লাগছে না। ভালো না লাগলে ঘুমাবি। ফোনে এত কি? প্রাপ্তি এ কথার কোনো উত্তর না দিয়ে জানতে চাইল বাড়িতে আজ কি হয়েছে। আদনান একটু ঢং করেই বলল, যা হওয়ার আর কি। তোর সোকোল্ড বয়ফ্রেন্ড তোকে বিয়ে করার জন্য ওর বাবা মাকে নিয়ে এসেছিল। তোকে কে বলল? আন্টি? না, সে তো আপু। আম্মু তো আমার সাথে কথাই বলতেছে না। ঠিকই আছে। আরও কর জেদ করে রিলেশন। প্রাপ্তির মুখটা মলিন হয়ে যায়। আদনান তীক্ষ্ণদৃষ্টিতে তাকিয়ে বলে, তুই আবার গোলে টলে যাসনি তো? মানে? মানে এই তুই সেদিন রায়হানকে এমন জবাব দিলই, সব জায়গা থেকে ব্লকও করলি। তারপরও মাত্র একদিনের ব্যবধানে সকাল হতে না হতেই রায়হান ওর বাবা মাকে নিয়ে তোর বাসায় উপস্থিত হয়েছে। তোকে বিয়ে করবে। এসব শুনে তুই ইমপ্রেস হসনি? মনে হচ্ছে না। ইস, রায়হান তোকে কত ভালোবাসে। মন গলে যায়নি? পাগল নাকি তুমি?
এত কিছুর পরও তোমার মনে হয় আমি গলে যাব? অসম্ভব। ওর প্রতি ঘৃণাটাও আমার ঠিকমতো আসে না। কোনো অনুভূতিই কাজ করে না। গুড। এখন থেকে সাবধানে থাকবি। একা একা কোথাও বের হওয়ার দরকার নেই। কেন? ওর ভয়? কারো ভয়ই না। নিজের সেফটির জন্য। আন্টির সাথে মান অভিমান মিটিয়ে নিস। জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলবি, সরি মা। খুব ভালোবাসি তোমায়। দেখবি মোমের মতো কেমন গলে যায়। আদনানের কথা বলার ভঙ্গি দেখে প্রাপ্তি হেসে ফেলে। আদনান কপাল কুঁচকে বলে, এত হাহাহিহি করে হাসছিস কেন? তুই কি ভেবেছিস তোর হাসি খুব সুন্দর? একটুও না। তোর চেয়ে তো আমার হুড়পড়ির হাসি বেশি সুন্দর। প্রাপ্তি দুহাত জড়ো করে সামনে রেখে বলে, মাফ করো। জিন্দেগিতে আর তোমার সামনে হাসব না। তবুও তোমার হুড়ের গুণগান বন্ধ করো। তুই তো খুব হিংসুটে। হ্যাঁ, আমি হিংসুটে। আমি আরও অনেক কিছু। তবুও তোমার হুড়ের গল্প শুনতে চাই না। আচ্ছা, চোখটা বন্ধ কর। কোন দুঃখে? করবি নাকি হুড়ের গল্প শোনাব? করছি, করছি। আদনান মুচকি হেসে বুক পকেট থেকে ফুলটা বের করে প্রাপ্তির কানের পিঠে গুজে দেয়। ফোনের ক্যামেরা অন করে একটু দূরত্বে রেখে প্রাপ্তির মুখ বরাবর সামনে ধরে বলে, এবার তাকা। প্রাপ্তি চোখ মেলে তাকায়। ক্যামেরায় দেখতে পায় তার এলোমেলো চুলের পাশে কানে গুজে থাকা টকটকে লাল ফুলটি। সে একটু কেমন যেন মায়াভরা দৃষ্টিতে আদনানের দিকে তাকায়। আদনান হেসে বলে, তুই আমার রক্তজবা। চলবে ইনশাআল্লাহ,